গুড আফটারনুন, ক্লাস শুরু হচ্ছে। তোমাদেরকে অলরেডি আমি হ্যান্ডআউট 4 যেটা হ্যান্ডআউট 4 দিয়েছি ওটাকে চেক করেছো সবাই? হ্যান্ডআউট 4 একটা চ্যাপ্টার শুধু, বা চ্যাপ্টার 4 নামে হয়তো আমি আপডেট পিডিএফটা দিয়ে থাকতে পারি। হ্যান্ডআউট 4 অথবা চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 হিসেবে আছে, আর হচ্ছে লেকচার পিডিএফটাও দেওয়া আছে। ঠিক আছে, আজকে আমরা শুরু করছি হচ্ছে আমাদের হ্যান্ডআউট 5, হ্যান্ডআউট 5, তারপরে আসবে হ্যান্ডআউট 6, তারপরে আসবে হ্যান্ডআউট 7। হ্যান্ডআউট 5টা হচ্ছে অনেক একটু বড় থাকবে, হ্যান্ডআউট 6টা হচ্ছে তার থেকে একটু কম থাকবে, হ্যান্ডআউট 7টা হচ্ছে তার থেকে আরো ছোট হবে। তো আমাদের লেকচার, আমার টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে ঈদের বন্ধের মধ্যে যতটুকু পারা যায় আমি শেষ করে দেবো, একদম হ্যান্ডআউট 6 পর্যন্ত। 7টা হয়তো আমরা একটা বা দুটো লেকচার ম্যাক্সিমাম, হয়তো আমরা অল্প একটু আমি তোমাদেরকে পড়াবো, শুধুমাত্র প্রিপের মেকানিজমস যেগুলো সেগুলোর উপর আমরা ফোকাস করবো। মেকানিজমস এবং ক্রিপ ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা একটু পড়বো। ক্রিপ কার্ভ, ক্রিপ ম্যাটেরিয়াল, ওটা আমাদের একটা লেকচারে হয়তো হয়ে যেতে পারে। তো আমাদের অন টাইমে আমরা শেষ করতে পারবো। তবে যেটা হবে লেকচার 5-এ আমি একটু কুইক যাব, এটাতে আমার যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় আসলে পারিনি। এটা একটু আমরা একটু কুইক যাব, সেজন্য এটা আমি, এবং এটা হ্যান্ডআউট পুরনো যদি তোমাদের কারো কোনো সিনিয়র ভাইদের কাছ থেকে, ভাই বা মানে জাস্ট কোনো কারো কাছ থেকে নিয়ে থাকো, সেটা পুরোপুরি ম্যাচ করবে না, কারণ আমি এখন একটু অনেকখানি চেঞ্জ করে ফেলেছি। আমি সেজন্য আমি পিডিএফ এটা এখনো দেইনি। আমি কালকে, তো তোমাদের আবার 11টা ক্লাস আছে, কালকে ক্লাসটা শেষ করি আমি তোমাদেরকে পিডিএফটা আপলোড করে দিয়ে দেবো, এবং ওখানে আমি দেখবো যে চ্যাপ্টার 4 যেরকম করেছি, যে যে অংশটা লাগবে না একদম আমি কেটে দিয়েছি পিডিএফ এ, যেহেতু ওইটা এখনো বাকি হ্যান্ডআউট গুলোর মতো করে আমি টাইপ করাবো ওইভাবে করে একসাথে করিনি। তো যেগুলো লাগবে না আমি একদম কেটে দেবো, শুধুমাত্র যেগুলো অংশগুলো কাটা থাকবে না শুধুমাত্র সেগুলো আমাদেরকে করলেই আমাদের হবে। ঠিক আছে, তো এটা খেয়াল রেখো। হ্যাঁ বলো। যে পিডিএফ যেটা থাকবে সেটুকু তোমরা যদি পারো প্রিন্ট আউট করে নিও, প্রিন্ট আউট ইজ বেটার। যদি না পারো আপাতত আমি রেকমেন্ড করবো আমাদের অনলাইনে যেভাবে পড়ার পিডিএফ থেকেই তোমরা পড়ো আর কি। আর কিছু কিছু এমন না যে একেবারেই নাই, আমি যেটা করছি যে একটু শর্টকাট করছি এবং জিনিসগুলোকে আরো বোঝানোর চেষ্টা করছি। আগে আরো একটু বেশি এক্সটেন্ডেড ছিল, সেটাকে আমি টু দা পয়েন্ট আনার চেষ্টা করছি। এটা হচ্ছে মেইন পার্থক্য, এবং আরেকটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করার চেষ্টা করছি। টার্মসগুলোর সাথে আমাদের একটু বেশি পরিচয় বাড়ানোর চেষ্টা করছি, সেটাই। এটা হচ্ছে আমাদের এই কোর্সের ডিসলোকেশন যেরকম একটা ছিল খুব বড় একটা আসপেক্ট, এরকম একইভাবে ফ্র্যাকচারটা হচ্ছে আমাদের আরেকটা বড় আসপেক্ট। ফ্র্যাকচার সম্পর্কে অলরেডি তোমরা নিজেরাই অনেক কিছু জেনে গেছো, তোমরা একটা পোস্টার প্রেজেন্টেশন রেডি করেছো, তোমরা অলরেডি অনেকে সাবমিট করেছো। তো আমরা আমরা ফ্র্যাকচারটা নিয়ে হচ্ছে আমরা এখন পড়বো। ফ্র্যাকচার এখানে কিছু ছবি দিয়েছি, কিছু আমাদের এখানে এসিএম এর কিছু ছবি আছে, বিভিন্ন রকমের সারফেস গুলো দেখো, বিভিন্ন রকমের সারফেসটা বিভিন্ন রকমের হয়ে আছে। কোথাও একদম শাইনি, কোথাও এরকম একটু ঢেউ এর মতো আছে, উঁচু নিচু হয়ে আছে, কোথাও দেখো উঁচু নিচু হয়ে আছে। এই যে ভিতরে ভিতরে মার্কিং দেখা যাচ্ছে, এই ভিতরে মার্কিং গুলো হচ্ছে আমাদের এখানে যে ডিসলোকেশন মুভ করেছে সেই মার্কিং গুলো দেখা যাচ্ছে। এখানে দেখো উঁচু নিচু কিরকম জানি হয়ে আছে, এইখানে দেখো নানান রকম অবস্থা আছে। কোথাও একটু দেখো একটু শাইনি, কোথাও একটু মনে হচ্ছে একটু রাফ, নানান রকম সারফেস আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি দেখি, এটা হচ্ছে ইমেজ ক্রেডিট, দুইটা ছোট, দুইটা একটা আচ্ছা গ্রেনোবল ফ্রান্সের, আর একটা এরকম কিছু লিংক দেওয়া আছে, তোমরা একটু দেখতে পারবে এগুলোতে। এগুলো এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর বই আছে, অনেক ভালো কিছু আছে, সেগুলো এরকম 1 2 3, তো এরকম আছে যে তোমরা ওগুলো নিজেরাও দেখতে পারো, বা বই যেগুলো দেবো বইয়ের মধ্যে ওগুলো দেখলে হবে, বা জাস্ট ইন্টারনেটে তোমরা যদি দাও সেখানেও আমরা পাবো। এখানে হচ্ছে যে খুব সুন্দর সুন্দর কিছু ছবি টবি আমরা দেখবো। প্রথমে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, প্রথম পার্ট এ আমরা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা হচ্ছে আসলে ফ্র্যাকচার, ফ্র্যাকচার পরে আমরা এখান থেকে কি বুঝবো। ফ্র্যাকচারের বড় একটা পার্ট হচ্ছে মাইক্রোস্ট্রাকচার দেখে সেটাকে আইডেন্টিফাই করা, এর পরের পার্টটা হচ্ছে ফ্র্যাকচার মেকানিক্স। আমরা অপটিক্যালি এরকম একটা ছবি দেখলাম, তোমরা তো হয়তো দেখেছো 2-1 এ তোমরা যখন সেশনাল করেছো, ফ্র্যাকচার সার্ফেসটা তোমরা কি খেয়াল করেছো কখনো ভাঙার পরে? সুজন রানা, আচ্ছা রায়হান সিদ্দিকী, ফ্র্যাকচার সার্ফেসটা কি খেয়াল করেছো কখনো? জি স্যার, দেখেছি স্যার। কিরকম থাকে? স্যার যদি ডাকটাইল হয় তাহলে সেটা কাপ এন্ড কোন টাইপ হয়, আর যদি স্যার সেটা ব্রিটেল হয় তাহলে স্যার সেটা একদমই মানে ফ্ল্যাট টাইপ হয় আর কি স্যার, শার্প আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে ফ্র্যাকচার সারফেসটা না, মানে ইন ম্যাটেরিয়ালটা আর কি।
হ্যাঁ, ম্যাটেরিয়ালটা হয় কাপ এন্ড কোন হয়ে এরকম হয়ে তারা ফেল করবে, অথবা তারা হচ্ছে যে মাঝখান দিয়ে এভাবে করে স্প্লিট হয়ে ফেল করবে। আমি যদি ফ্র্যাকচারের সারফেসটা একদম এই যে আমি ক্রস সেকশন মনে করি এখান থেকে ফ্র্যাকচার হলো, এখান থেকে আমি ক্রস সেকশন নিয়ে ক্রস সেকশনটার উপরে উঠে দেই, তাহলে আমি সাধারণত দেখতে পাবো হয় শাইনির মতো হবে, একটু চকচক করছে, অথবা ডাল একটা ফেস আমরা। স্যার ব্রিটলটা স্মুথ হবে, সারফেস হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের স্মুথ হবে এবং দেখলে মনে হয় যে এটার মধ্যে হচ্ছে খুব শাইনি চকচক করছে, এরকম একটা দেখতে পাবো। আরেকটা হতে পারে আমরা দেখতে পাবো হাত দিলে এরকম উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু লাগবে। হ্যাঁ, ওই এরকম সাধারণত দুই রকম আমরা দেখতে পাই, অথবা দুইটার মাঝামাঝি আমরা থাকতে পারি, একটা স্টেজ থাকতে পারে, দুইটা মাঝামাঝি হতে পারে, বা ওরকম হতে পারে। থ্যাংক ইউ নাজমুল। তো এরকম যদি দেখো, আমরা যদি একটা সারফেস যদি দেখি, এরকম একটা মনে করো শাইনি একটা ফ্র্যাকচার সারফেস, এটা হচ্ছে একটা ছিল মনে হয় সেটা হ্যাঁ চারটি ইমপ্যাক্ট টেস্ট করলো। আমরা ইমপ্যাক্ট টেস্ট করেছি না, ওই যে ইমপ্যাক্ট আইজি আমরা আইজেট করেছি, 4P করেছি, আইজেট করিনি, 4P করেছি। তো আমরা এরপর করার পর আমার স্যাম্পলটা এরকম। এখন যদি এই স্যাম্পলটা আমরা এসিএম এ দেখি, এসিএম কি আমরা তো জানি না, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমরা এসিএম যদি দেখি, আমরা এরকম দেখব। এই দেখতে পাচ্ছ, এই যে এরকম কিছু কিছু উঁচু নিচু, এখানে দেখো এই যে ক্র্যাক, এই যে এই যে করে যাচ্ছে না একটা রিজ, একটা 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 সুন্দর সুন্দর করে এরকম মনে হচ্ছে না যে সমুদ্রের তীরে ঢেউয়ের যেরকম একটা একটা করে এরকম থাকে, উঁচু নিচু এরকম করে করে এরকম হয়। হ্যাঁ, এই দেখো ক্র্যাক গুলো চলে গেছে, এগুলো কিন্তু ডিসলোকেশন মনে করুন, এগুলো ক্র্যাক। হ্যাঁ, এই যে ক্র্যাক সাদা 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 দেখতে পাচ্ছি যে ক্র্যাক, এইগুলো হচ্ছে ক্র্যাক। নানান ভাবে ক্র্যাক গুলো চলে গেছে, দেখো এরকম উঁচু নিচু হয়ে ক্র্যাক গুলো চলে গেছে। এই একটা ক্র্যাক এখানে আসলো, আসার পরে দেখো এরকম কয়েকটা ভাগ হয়ে গেল, ব্রাঞ্চিং হয়ে গেল, হয়ে তারপর সে প্রোপাগেট করছে। প্রোপাগেট করা মানে হচ্ছে গ্রো করা। হ্যাঁ, সামনের দিকে সে আগাচ্ছে। ক্র্যাক গ্রো করা মানে সে প্রোপাগেট করবে, প্রোপাগেট করে সে গ্রো করবে। এই দেখো এরকম সাদা 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 অংশগুলো এরকম, এই যে রিজ হচ্ছে এরকম। এইটা হচ্ছে একটা ফ্র্যাকচার সারফেস। এই ফ্র্যাকচার সারফেসটা আমরা দেখতে পাবো হচ্ছে ব্রিটল। আমরা এগুলো আরো আরো ডিটেইলস আমরা করবো টুমরো, তখন আমরা বুঝবো কেন এরকম হয়। আমরা এই ব্রিটল ফ্র্যাকচার হলে আমরা এরকম একটা সারফেস দেখতে পাবো। হ্যাঁ, ব্রিটল ফ্র্যাকচার হলে আরো আমরা এরকম ভাবে দেখতে পাবো। এই দেখো আগের যে ছবিটা দেখেছিলাম তার সাথে এই ছবিটা কিছু মিল পাচ্ছ? মিল আছে না? কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা মিল দেখতে জি পাচ্ছি, স্যার। মিল জি দেখতে স্যার, মিল দেখা যাচ্ছে। উঁচু নিচু এরকম রিজ টাইপের, যে একটা মনে করো ছোট ছোট সিঁড়ির ধাপ আর কি। মনে করো সমুদ্রের পাশে ঢেউ এসে কি করে বালুগুলোকে একটা একটা ধাপ ধাপ করে দেয় না, এরকম একটা ধাপ ধাপ করে দিচ্ছে। এখন দেখো এই জায়গাটাকে, এগুলোকে দেখে কি মনে হচ্ছে? এই যে ব্লক 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 ব্লক, এগুলো কি মনে হচ্ছে? প্রতিটা ব্লক কি গ্রেন। এক একটা গ্রেইন, তাই না? তার মানে যখন আমাদেরকে হলো সরি ফ্র্যাকচার হলো, ডিসলোকেশন আজকে না, আজকে কোনো ডিসলোকেশন বলবো না, কালকে বলবো ডিসলোকেশন। ফ্র্যাকচার হলো তখন দেখো দেখে কি মনে হচ্ছে? একটা একটা করে ব্লক, ব্রেনের ব্লককে আমি ছুরি দিয়ে খুঁচায় খুঁচায় তুলে ফেলছি মনে হচ্ছে না? না হলে তো এরকম আরেকটা নিচের আরেকটা গ্রেন এভাবে কিভাবে আসলো, তাই না? একদম পুরো একটা গ্রেন, তাই না? দেখে মনে হচ্ছে আমি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলছি, অনেকগুলো গ্রেন আঠা দিয়ে লাগানো ছিল হেক্সাগোনাল শেপ ধরো, আমি তাকে একটা ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমি বের করে নিয়েছি, এরকম মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার। না, এই যে এরকম কিন্তু আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রান্সগ্রানুলার ক্র্যাক প্রপাগেট করে সেই ঘটনা ঘটছে। বললো কি একটা ক্র্যাক, একটা একটা গ্রেন, দুইটা গ্রেনের মাঝখান দিয়ে একটা ক্র্যাক প্রপাগেট করলো, করে এমন অবস্থা হলো যখন ফ্র্যাকচার হলো, ওই পাশের একদম দেখে মনে হলো যে আমি একটা গ্রেনটাকে বের করে নিচ্ছি। মানে গ্রেনের মাঝখান থেকে অর্ধেক ভেঙে টেঙে নাই, একটা গ্রেন ট্রান্সগ্রানুলার মানে কি দুটো গ্রেনের মাঝখান থেকে, দুটো গ্রেনের মাঝখান দিয়ে যাচ্ছে ক্র্যাকটা। যখন ক্র্যাকটা যখন হলো তার মানে কি হলো, সে স্প্লিট করে দিল। ক্র্যাকটা যখন আলটিমেটলি কমপ্লিট হয়ে গেল, ফ্র্যাকচার হয়ে গেল, তখন দুটোকে সে স্প্লিট করে দিল। দেখে মনে হচ্ছে আমি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে আলাদা করে দিয়েছি, ঠিক না? এখানে দেখে কিন্তু আমার সেরকমই মনে হচ্ছে। আমি যদি আমার লেখাগুলোকে সরিয়ে ফেলি, এই দেখো তাই মনে হচ্ছে না? এই যে এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে দেখো, তাই মনে হচ্ছে না? এটাকে দেখো, এটাকে দেখো, যে এইটাকে দেখো, তাই মনে হচ্ছে না? আমাকে ব্রেইনের চারদিক থেকে আমাদেরকে প্রপাগেট করে তাকে আমাকে সরিয়ে আমি আস্তে আস্তে তাকে বের করে নিয়েছি। এইটা হচ্ছে আমাদের ব্রিটল ব্রিটল ফ্র্যাকচার। এখন এইটাকে দেখে কি মনে হচ্ছে? কাকে জিজ্ঞাসা করবো? নাজমুল তো অলরেডি কথা বলে ফেলেছো। তাহলে আমি যাব হিরণময়ের কাছে। হিরণময়, জি স্যার। বলো এইটাকে দেখে কি মনে হচ্ছে? এখানে কি আছে? স্যার এখানে ক্র্যাকগুলা নরমালি মানে ওইটার চেয়ে ওইখানে আমার ক্র্যাকগুলো ইয়েতে ছিল, মানে ডেন্স অবস্থায় ছিল, এখানে এত বেশি ডেন্স না।
মানে এটা জুম করা একটা ছবি দেখতে পাচ্ছি। আগের ছবিটা যদি দেখি এখানে আমাদের স্কেল বারটা আমরা ডকুমেন্ট দেখবো। স্কেল বারটা এখানে ছিল কত, এইটুকু ডিসটেন্স হচ্ছে 20 মাইক্রন। হ্যাঁ, এখানে আমি এটাকে জুম করে দেখছি, এইটুকু হচ্ছে আমাদের, সরি, এইটুকু হচ্ছে আমাদের 5 মাইক্রন। এখানে স্যার মানে গ্রেইনের গুলো মানে ডিরেকশন গুলো মানে সবগুলা মানে এক একটা র্যান্ডমলি অবস্থায় আছে, মানে কোনো একটা নির্দিষ্ট একটা জায়গায় যে মানে প্যাটার্ন অবস্থায় এরকম। এই এটা হচ্ছে আমি জুম করে দেখতেছি, এই যে একটা গ্রেইন দেখলাম, এই গ্রেইনটা দেখো, এই গ্রেইনটাকে দেখে মনে হচ্ছে গ্রেইনটাকে আমি এর পাশের গ্রেইনটাকে আমি বের করে নিয়ে আসছি, তাই না? জি স্যার। গ্রেইনের মাঝখানে কিছু করি নাই, গ্রেইনের চারদিক থেকে আমি তাকে বের করে নিয়ে আসছি। এই এখানেও দেখো গ্রেইনটাকে এইখানেও মনে হচ্ছে তাই, আমি তাকে কোচায় কোচায় বের করে নিয়ে আসছি, তাই না? দেখে কিন্তু তাই মনে হচ্ছে এইরকম। এইটা তো এইটাও কিন্তু আমাদের জুম করা ছবি দেখতে পাচ্ছি, এবং এখানে আমি সাদা সাদা দেখতে পাচ্ছি না, ক্রেজ মার্কের মতো, যে পলিমারে যে আমরা করেছি না, ক্রেজ মার্কিং করেছি না পলিমারে, করেছো 1 করেছো। তো এইরকম ক্রেজ মার্কিং গুলো আমরা এখানে দেখতে, ক্রেজ মার্কিং আমরা মেটালে ক্রেজ মার্কিং বলবো না, এটা আমাদেরকে ফ্র্যাকচারে আমরা দেখতে পাবো। ওকে, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে স্যার আপনার মাইকে স্ট্যাটিক নয়েজ আসতেছে একটু। এখন আসতেছে? না এখন বন্ধ হয়ে গেছে। না, ওই যে হিরণ মাইক অন ছিল তো সেজন্য। ও আচ্ছা। হ্যাঁ, আমি ওকে মিউট করে দিয়েছি। তো এখন যেটা হচ্ছে যে এইভাবে করে করে আমরা দেখতে পাচ্ছি এরকম করে ক্র্যাক তৈরি হচ্ছে। তাহলে এই ক্র্যাকটার নামও হচ্ছে আমাদের ব্রিটল, এই সারফেসটা হচ্ছে আমাদের ব্রিটল। তার মানে আমি যদি তোমাদেরকে এইরকম সারফেস দেই, তুমি তুমি বলে দিতে পারবে না এটা কি সারফেস? তোমাকে যদি এরকম আমি 10টা ছবি দেই, এসিএম এ 10টা ছবি দিলাম, ছবি দেখে দেখে আমাকে বলে দিতে পারবে না কোনটা ব্রিটল কোনটা ব্রিটল না? ডাক্টেলে আমরা এখনো যাইনি, হ্যাঁ, আমরা ব্রিটেলই আছি, আমরা বলে দিতে পারবো। তাহলে এখন এইখানে যাই, এইখানে কি দেখতে পাচ্ছি? এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে দেখো, এগুলো হচ্ছে আমাদের এই যে গ্রেইনের, আমাদের এখানে গ্রেইন, আমরা গ্রেইন বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে গ্রেইন গুলো, এই যে দেখো, এই যে প্রপাগেট করেছে এরকম লম্বা লম্বা হয়ে আমাদের ফ্র্যাকচার গুলো আমরা দেখতে পাচ্ছি না, যে ফ্র্যাকচার যে হয়েছে, ক্র্যাক গুলো এই বরাবর হয়ে করে করে আমাদের স্প্লিটিং গুলো হয়েছে, তাই না? হ্যাঁ, এই যে দেখো স্প্লিটিং গুলো হয়েছে কোথায়, এইভাবে করে করে হয়েছে, এইটুকু তো আমরা বুঝতে পারছি। এই যে হচ্ছে আমি একটা টেন্সার সাম্বলকে টানা পরে যদি গেজ রিজিয়নটাতে যাই, হ্যাঁ, নেকটা হচ্ছে কোথায়, গেজ রিজিয়ন হচ্ছে নেক, তখন সবচেয়ে বেশি ডিফর্ম হচ্ছে ওখানে, গ্রেন গুলো ইলংগেটেড থাকতেছে, ওই গ্রেন গুলোর ভিতর দিয়ে যদি আমাদের প্রপাগেট করে, গ্রেন গুলোর ভিতরে যদি আমাদের প্রপাগেট করে ক্র্যাক, সেটাকে তখন আমরা বলবো হচ্ছে ইন্টারগ্রানুলার ক্র্যাকিং। তাহলে আমরা আরেকটা টার্ম জানলাম, ইন্টারগ্রানুলার ক্র্যাকিং, যেটা হচ্ছে গ্রেইনের ভিতরে হবে। এইখানে আমাদের ক্র্যাক গুলো ছিল হচ্ছে এই জায়গাটা যদি দেখি, এইখানে আমাদের ক্র্যাক গুলো ছিল কোথায়? ক্র্যাক গুলো ছিল গ্রেইনের আউটার সারফেস দিয়ে, তাই না? সেটাকে আমরা বলছিলাম ট্রান্সগ্রানুলার ক্র্যাক প্রপাগেশন মোড। আরেকটা মোড আমরা এখন দেখলাম, সেটা হচ্ছে ইন্টারগ্রানুলার ক্র্যাক প্রপাগেশন মোড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি হবে, আমাদের গ্রেইনের বাউন্ডারি, যেটা বাউন্ডারি দিয়ে যাবে। ঠিক আছে, গ্রেইনের বাউন্ডারি, যেটা এক্সাক্ট যে বাউন্ডারি, সেটা হচ্ছে আমাদের বাউন্ডারি দিয়ে যাবে। আর আগে ট্রান্সগ্রানুলার যেটা বলছিলাম, এটা একটু এখন কনফিউজিং মনে হচ্ছে। এখানে আমাদের কিছু হচ্ছে আমাদের যে কি প্লেন জানি বলে এগুলোকে, ফ্যাসেট প্লেন, যে আমাদের স্পেলিংটা আমি শিওর না, এটাই মনে হয়, তোমরা ক্রিস্টালোগ্রাফিতে এই টার্মটা শুনে আসছো না, ফ্যাসেট প্লেন। আমাদের যে মনে করো যে জেমস বা কিছু বলি, তার আউটার সারফেসের যেটা একটা শাইনি সারফেস যেটা থাকলো, আমি এটা কাটলাম, ছবিতে কাটলাম, যে সারফেস থাকলো সেটাই তো আমাদের ফ্যাসেট প্লেন মনে হয় বলি আমরা। তো এই ফ্যাসেট প্লেন থাকতে পারে, বা তোমার অন্যান্য যেরকম এই টাইপের প্লেন গুলো করে, সেটা হচ্ছে আমাদের ট্রান্সগ্রানুলার হবে। আর ইন্টারগ্রানুলার যেটা হবে, সেটা হচ্ছে আমাদের ইন জেনারেল, সেটা হচ্ছে আমাদের গ্রেন বাউন্ডারি দিয়ে যাবে। আমাদের বাউন্ডারি যেটা হবে, সেই বাউন্ডারি দিয়ে আমাকে যেতে হবে। আর একটু ছবি দেখবো, আরো কয়েকটা ছবি দেখলে আমাদের ক্লিয়ার হবে। তো আমাদের যে ব্রেনের ভিতর দিয়ে যখন যাবে, আমি এখানে ব্রেনটাকে আইডেন্টিফাই করতে পারছি, আমি ধরে নিলাম এইটুকু মিলিয়ে হচ্ছে আমাদের একটা ব্রেন, আমি এখন তার ভিতর দিয়ে আমাদেরকে ক্র্যাকিং হলো, ইলংগেটেড গ্রেন হলো কেন, আমাদের এটা হচ্ছে নেক রিজিয়ন। নেক রিজিয়নে কি হচ্ছে, আমাদের সবচেয়ে একটা গেজ, যেটা গেজ লেন্থ মনে করে দিয়ে নিলাম, একটা গেজ রিজিয়ন যেটা আছে, মনে করে এই স্যাম্পল, এই জায়গাটা ছিল আমাদের গেজ, হ্যাঁ, এটার ভিতরে এই অংশটুকুতে হচ্ছে আমাদের নেকিং হলো, এই নেকটা হচ্ছে আমাদের তখন অনেক বেশি ইলংগেটেড থাকে, তাই গ্রেন গুলো ওই জায়গাতে আমাদের হাই টেম্পারেচার না হলে সেখানে আমাদের ইলংগেটেড থাকবে, হাই টেম্পারেচার হলে সেখানে আমাদের রিক্রিস্টেশন হবে, কিন্তু এখানে রিক্রিস্টেশন যদি না হয়, এগুলো আমাদের ইলংগেটেড অবস্থাতে আমরা এরকম করে ফ্র্যাকচার আমরা দেখতে পাবো।
এখন ওই যে ফ্র্যাকচার যেটা দেখলাম, এইখানে যে ফ্র্যাকচার যেগুলো দেখলাম, এই যে ফ্র্যাকচার যেগুলো দেখলাম, এই ফ্র্যাকচারের ভিতরে যদি আমরা একটু ভালো করে চেক করি, এই যে এই কিছু কিছু জায়গাতে আমরা এরকম করে আমরা কিছু ক্যাভিটি দেখতে পাবো, মানে ভয়েড দেখতে পাবো। ভয়েড বলো, পোরোসিটি বলো, ক্যাভিটি বলো, এই যে এরকম করে করে আমরা কিছু দেখতে পাবো। এখন ঠিক আছে, আমরা ক্যাভিটি দেখতে পেলাম। এই ক্যাভিটি গুলোকে আমরা আরেকটু জুম করে আমরা দেখি। এই যে দেখো, সরি, এই যে আমরা ক্যাভিটি গুলো আমরা, আমার ইসের সমস্যা হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, এই যে ক্যাভিটি গুলো আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমরা আরেকটা ক্যাভিটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এই যে ক্যাভিটি গুলো দেখতে পাচ্ছি, এই ক্যাভিটিটাকে এখন আমরা আরেকটু জুম আউট করে দেখি। এই ক্যাভিটি গুলোকে যখন আমরা জুম আউট করে দেখব, তখন আমরা এরকম আরো অনেক বেশি ক্যাভিটি দেখতে পাবো। ক্যাভিটি গুলো যখন দেখলাম, দেখা গেল যে ক্যাভিটির ভিতরে যে অ্যারো দেয়া আছে, এখানে একটা পার্টিকেল দেখতে পাচ্ছি। পার্টিকেল গুলো হতে পারে আমাদের প্রেসিপিটেশন থেকে আসতে পারে, আমরা কোনো একটা যদি কম্পোজিট টাইপের কিছুটা করার জন্য ডিসপার্সার দিয়ে থাকি, সেগুলো হতে পারে। যাই হোক, একটা পার্টিকেল ধরে নিলাম প্রেসিপিটেট, একটা পার্টিকেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে, এবং এইসব জায়গাগুলোতে যদি আমরা পার্টিকেলটা আমরা কিভাবে বুঝতে পারলাম এটা পার্টিকেল, একটা ইডিএক্স করলাম, এনার্জি ডিসপারসিভ এক্সরে অ্যানালাইসিস করলাম। এসিএম এ করা যায়, এসিএম এ ইডিএক্স করা যায়, করে কম্পোজিশন বের করা যায়। আমরা কম্পোজিশন করলাম, দেখলাম যে হ্যাঁ এটা একটা পার্টিকেল। তো ঠিক আছে, আমরা পার্টিকেল, কারণ তার ডেফিনেটলি একটা কেমিস্ট্রি থাকবে, স্টকিওমেট্রিক একটা ফর্মুলা থাকবে। তো আমরা এরকম করে আমরা পাচ্ছি। অনেক সময় পার্টিকেল গুলো ফ্র্যাকচার হওয়ার সময় পার্টিকেল গুলো খুলে চলে যায়। হ্যাঁ, পার্টিকেল গুলো পুল আউট হয়ে চলে যেতে পারে, পার্টিকেল গুলো পুল আউট হয়ে বের হয়ে চলে যেতে পারে, এখানে পার্টিকেলটা চলে যেতে পারে। আবার অনেক সময় পার্টিকেল ছাড়াও আমাদের এখানে থাকতে পারে, বা পার্টিকেলটা অনেক ছোট একটা পার্টিকেল থাকতে পারে। এটা যদি মনে করো 5 মাইক্রন হয় পার্টিকেল, এখানে হয়তো হতে পারে 0.1 মাইক্রনেরও একটা পার্টিকেল থাকতে পারে। এরকম নানা রকম পাচ্ছি। এই যে ভয়েড যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সরি, এই ভয়েড যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভয়েড গুলোকে একটা নাম দেয়া আছে, সেটাকে বলা হয় ডিম্পল। ওই যে গালে যে তোমার যে গর্ত গর্ত হয় না, অনেকে হয় যে কি জানি বলি আমরা, টোল পড়া, এরকম করে মনে করো গর্ত গর্ত হচ্ছে, এটাকে ডিম্পল বলা হচ্ছে। হ্যাঁ, এই ভয়েড গুলোকে, কিভাবে ভয়েড গুলো তৈরি হয় সেটা আমরা দেখবো একটু পরে। এই ভয়েড যেগুলো হচ্ছে, এই দেখো ছোট ছোট এরকম ভয়েড তৈরি হচ্ছে। পুরো স্ট্রাকচার জুড়ে যদি এরকম ভয়েড থাকে, তখন এইটাকে আমরা তখন বলবো হচ্ছে ডাকটাইল ফেইলিওর। সে ডাকটাইল ম্যানারে ফেল করেছে। তার মানে ডাকটাইল ম্যানারে ফেল করবে কিভাবে? ডাকটাইল ম্যানারে ফেল করতে হলে তাকে এরকম করে প্রচুর ভয়েড তৈরি করতে হবে। যখন ভয়েডটা কখন তৈরি হয়? ভয়েডটা তৈরি হয় যখন নেক হচ্ছে, ওই নেক রিজনতে এরকম করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিছু এরকম আমাদের ভয়েড তৈরি হয়। ভয়েড তৈরি হওয়ার জন্য আমরা নেকটা পাই, মানে ওই যে কাপ এন্ড কোন স্ট্রাকচারটা পাই, এটা আমরা পরে দেখছি। হ্যাঁ, ওই যে একজন বললো না কাপ এন্ড কোনটা পাই, এরকম করে 45 ডিগ্রিতে আমাদের ভয়েড তৈরি হয়। তো এই যে ভয়েড গুলো যে তৈরি হচ্ছে 45 ডিগ্রি শুনলে কিন্তু আমাদের কি মনে পড়ে? ওই যে সিআরএসএস ম্যাক্সিমাম হচ্ছে 45 ডিগ্রিতে, তার মানে কি নেক রিজিয়নে যেখানে হচ্ছে সবচেয়ে বেশি ডিফরমেশন হচ্ছে, সেখানে হচ্ছে 45 ডিগ্রি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, 45 ডিগ্রি স্লিপ প্লেন গুলো। এই ভয়েড গুলো আমাদের সেই 45 ডিগ্রিতেই আমাদের দ্বারা জেনারেট করতেছে। তাহলে থাক, ওই কথাগুলো থাক। তাহলে হচ্ছে যে আমরা এরকম করে পাইলাম। তাহলে ডাকটাইল, ব্রিটল এবং ডাকটাইল ফ্র্যাকচার সারফেস, এই দুটোর মাঝখানে পার্থক্য কি? ভয়েড Void. থাকবে আর ভয়েডের পার্থক্য। ভয়েড থাকবে, ভয়েড থাকবে না। আরেকটা হচ্ছে আমাদের ব্রিটল হচ্ছে ট্রান্সগ্রানুলার মোডে ফেইলিওর হবে, ডাকটাইল হচ্ছে ইন্টারগ্রানুলার মোডে ফেইলিওর হবে। তারপর হচ্ছে ভয়েডকে আমরা ভয়েড না বলে আমরা ডিম্পল বলবো। ডিম্পল থাকবে, ডিম্পল থাকবে না। তারপর হচ্ছে যে সারফেসটার মধ্যে আমাদের ওই যে এই যে আমাদের যে, আচ্ছা না এখানে আরো এই যে ক্র্যাকের যে রিজিয়ন গুলো দেখে এরকম করে আমরা ক্র্যাক ক্র্যাক করে আমাদের থাকবে, এই ক্র্যাকের রিজিয়ন গুলো থাকবে না। হ্যাঁ, এরকম রিজিয়ন আমরা পাবো না। রিভার মার্কিং যেগুলো আমরা দেখো একটা লাইন হলো, এখান থেকে আরো 3-4টা করে ক্র্যাক এরকম করে ব্রাঞ্চিং হচ্ছে, এই ব্রাঞ্চিং গুলো আমরা পাবো না সেখানে। তো আমরা আস্তে আস্তে আগাই। এইখানে দেখো, হ্যাঁ, এই যে আমাদেরকে এই ফ্র্যাকচারটাকে যে হলো, এটাকে আমরা বলবো হচ্ছে ক্লিভেজ ফ্র্যাকচার। ব্রিটলে হচ্ছে আমাদের ফ্যাসেট প্লেন দিয়ে যে ফ্র্যাকচার গুলো হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ ফ্র্যাকচার। একটা ক্লিভেজ প্লেন দিয়ে বা ফ্যাসেট প্লেন দিয়ে সে ফেল করবে।
এই জায়গাটাতে মনে করো আমাদের স্ট্রেসটা কনসেন্ট্রেট হয়ে বা যেভাবে হোক আমাদের ক্র্যাক এই জায়গাটাতে আমাদের তৈরি হলো। হ্যাঁ, ক্র্যাক তৈরি হওয়ার পরে ক্র্যাক গুলো আস্তে আস্তে আমাদের প্রপাগেট করছে, ক্র্যাক গুলো আমাদেরকে প্রপাগেট করছে, এইভাবে করে ক্র্যাক গুলো আমাদের প্রপাগেট করছে। তার মানে আমি ব্রিটল ফ্র্যাকচারে আমি একটা সেন্টার পাবো যেখান থেকে অনেকগুলো আমাদের এরকম করে ক্র্যাক প্রপাগেট করবে, করে সে হচ্ছে আমাদের বাই ক্লিভেজ ফ্র্যাকচার বা আমরা ট্রান্সগ্রানুলার ফ্র্যাকচার বলি, সেভাবে করে সে আমাদেরকে ফেল করবে। ঠিক আছে, কিন্তু আমাদের যদি ডাক্টাইল ম্যানারে ফেল করে তাহলে ওই টাইপের আমরা ক্লিভেজ টাইপের আমরা কিছু পাবো না। এইখানে ছবিটাতে আবার দেখো, হ্যাঁ এই যে ক্লিভেজ আমাদের যে এই যে দেখো এই ছবিটা যদি তোমরা একটু জুম করে দেখতে পারো, এইখানটা দেখো, দেখে মনে হচ্ছে এটা হচ্ছে অরিজিন হয়ে এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চিং হয়েছে না? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এই ভিডিও লাগবে না, ভিডিও অফ করো, তোমাদের সবার ইনকামিং ভিডিও অফ করে দিই। এই রোল 6 তোমার ভিডিও অন হয়ে যাচ্ছে, আমি তোমাকে ইনকামিং ভিডিও অফ করে দিলাম। আচ্ছা, এই যে আমরা আবার একটু দেখি। হ্যাঁ, এইখানে আমরা আবার একটু দেখি, এই যে দেখো এই জায়গাটা থেকে আমাদেরকে ইনিশিয়েট হলো না, কয়েকদিকে রিভার মার্কিং ব্রাঞ্চিং হচ্ছে। হ্যাঁ, অনেক রিভার মার্কিং বলছি কেন, এই যে রিভারে কি হয় একটা হলো, তারপর সেখান থেকে আমরা ছোটবেলায় ভূগোলে আমরা করেছি, তোমরা কি ভূগোল পড়েছো? তো আশা করি তোমাদের ভূগোল ছিল নিশ্চয়ই, তাই না? আমাদের তো ভূগোল আলাদা একটা কোর্স ছিল, এরকম করে ব্রাঞ্চিং হলো। হ্যাঁ, এরকম করে বেশ কিছু ব্রাঞ্চিং হলো, এইটাকে বলা হচ্ছে রিভার মার্কিংও বলা হয়, অনেক সময় রিভার মার্ক বলা হয়, রিভার মার্কিং ক্র্যাক। হ্যাঁ, এই ক্র্যাক গুলোকে অনেক সময় রিভার মার্কিং বলা হয়। বেসিক্যালি এটাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ ফ্র্যাকচার, ক্লিভেজ ফেলিওর। একটা এরকম করে আমাদের একটা ক্লিভেজ তৈরি হচ্ছে, ক্লিভেজ তৈরি হয়ে আস্তে আস্তে সে ফেল করে যাচ্ছে। এইখানে দেখো আরেকটা এরকম মনে হচ্ছে সোর্স আছে, এইভাবে যে ফেল করলো। আরেকটা দেখো এই যেখানে এইখানে ক্লিভেজ খুঁজে পাও, এই যে নিচের ছবিটাতে কয়টা ক্লিভেজ আছে খুঁজে পাচ্ছি আমরা, বা কোনো রিভার মার্কিং খুঁজে পাচ্ছি? হ্যাঁ স্যার। কোনো ধরনের, হ্যাঁ না পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। সিয়ার কি আসো নাকি আজকে? সিয়ার অনেক চুপচাপ। কৌশিক সাহেব ও কোথায় চলে গেল? নরমালি তো অনেক কথা বলে, আজকে কি নাই? স্যার নেট কাট মনে হয় একটু। এ হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ সীমান্ত বলো। স্যার নিচের ছবিটা স্যার কোনো মানে ক্লিভেজ বা রিভার এপিসেন্টার নাই কোনো ক্র্যাকের। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি কোনটা ডাকটাইল কোনটা ব্রিটল, আমার অ্যান্সার কি হবে? দুটো ছবি তোমাকে দিলাম। হ্যাঁ বলো। উপরেরটা ব্রিটল, নিচেরটা ডাকটাইল। আমরা তাহলে ছবি দেখে আমরা শিখে ফেললাম, এটা হচ্ছে আমাদের ব্রিটল, এটা হচ্ছে আমাদের ডাকটাইল। এখন যদি তারপর তোমাকে আমি মনে করো আমি তোমাকে পরীক্ষা দুটো ছবি দিয়ে দিলাম, ছবি দিয়ে বললাম যে দুটো ছবি করো এবং এই দুটো ছবিকে এক্সপ্লেন করো, তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার গুলোকে এক্সপ্লেন করো, ফিচার গুলোকে এক্সপ্লেন করে করেসপন্ডিং তোমার স্ট্রেস স্ট্রেন কার্ভ ড্র করো। তাহলে আমার স্ট্রেস স্ট্রেন কার্ভ গুলো কি দাঁড়াবে? ব্রিটল। সরি সীমান্ত, আরেকজনের কিছু দেয়। থ্যাংক ইউ সীমান্ত। আর কে বলতে চাও? ফাহিম ফয়সাল আমাকে কিছু বলছিলেন? আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও। ফাহিম ফয়সাল বলো, পরে সিয়ার তোমার কাছে আসছি পরে। ফাহিম ফয়সাল, আমি এখন স্ট্রেন কার্ভ যদি ড্র করতে চাই, উপরে হচ্ছে ফিগার এ, এই যে ফিগার 33, ফিগার 34, ফিগার 33 স্ট্রেস স্ট্রেন কার্ভটা কি রকম হবে? জাস্ট মুখে মুখে বলো। স্যার উপরেরটা তো হচ্ছে ব্রিটেল ফ্র্যাকচার, তো এক্ষেত্রে যেটা হবে যে জাস্ট ইল পয়েন্টটা পার হওয়ার কিছু দূর পরে সেটা মানে ফেলিওর হয়ে যাবে আর কি, আর আগাবে না এরকম। আচ্ছা, আর নিচেরটা? নিচেটাতে স্যার এখানে ইউটিএস আসবে অনেকটা দূরে স্ট্রেন হওয়ার পর, মানে স্যার আমরা একটা লম্বা কার্ভ পাবো আর কি। তাহলে ইল পয়েন্ট কার্ভ কোনটা বেশি হবে? ইল পয়েন্ট কোনটা বেশি হবে বলো তো? এই যে দুটো ছবি দিলাম, ছবি দিয়ে আমি তোমাকে এখন কোশ্চেন করলাম ইল পয়েন্ট কোনটাতে হায়ার, ফিগার 33 আর ফিগার 34, ইল পয়েন্ট কার বেশি? এটা 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 কৌশিক বলো। কৌশিক, থ্যাংক ইউ ফাহিম। কৌশিক স্যার স্ট্রেংটার উপর ডিপেন্ড করবে আগে, যদি স্যার মানে এমনি কোনটাতে বেশি কোনটাতে কম সেটা বলো। মানে স্যার
ব্রিটেলে বেশি হওয়ার কথা, কারণ হলো ওটাতে একবারে শেষ পয়েন্টে যে স্যার মানে ইল যখন মানে যখন আর কি স্যার ভাঙতেছে তখনই মোটামুটি বলতে গেলে ইল পয়েন্ট আসতেছে। আচ্ছা উৎসবিন বাড়ি, তুমি কি সিআর এর সাথে একমত? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ কি আমাদের যদি স্ট্রেস স্ট্রেন কার্ভ যদি ড্র করি তাহলে আমাদের ব্রিটলের কার্ভটা কি হবে, একদম স্ট্রেট উঠে যাবেন, অনেকখানি স্ট্রেট উঠে যেয়ে তারপর আমরা অল্প একটু হয়ে তারপর সে ফেল করে যাবে, তাই না? এখানে সে ফেল করে গেল। আর যদি আমাদেরকে সেটা যদি ডাক্টাল এটা যদি আমাদেরকে ডাক্টাল একটা ম্যাটেরিয়ালে যদি আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভ হয় তাহলে আমাদের কি হবে, আমাদের স্লোপ আসলো, ইল্ড আসলো, আমাদের শার্প ইল্ড পয়েন্ট আসতেও পারে, নাও আসতে পারে, তারপর এটাকে আস্তে আস্তে যে এভাবে করে যে তারপরে সে ফেল হলো, তাই না? নরমালি তার ইল পয়েন্ট যেটা হয় বা ইল স্ট্রেস যেভাবে বলি, নরমালি এটা যদি হয় 300, ইন জেনারেল এটা হয়তো হতে হবে হয়তো 800 বা এরকম কিছু একটা, তাই না? এভাবে করে আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভগুলো আমরা ধরে দেখতে পাই। তাহলে এটুকু আমাদের গেল, তাহলে আমাদের ইন্ট্রোডাকশন মোটামুটি আমাদের হয়ে গেল। এখন আমরা এই ছবিটাতে যদি যাই, এটা একটা এসিএম ইমেজ। হ্যাঁ, এই ছবিটাতে দেখো আমাদের এই জায়গাটাতে কি আছে, এই জায়গাটাতে আমাদের কি আছে, ডাক্টালের মতো করে আমরা ডিম্পল আছে না? হ্যাঁ, আমরা ডিম্পল দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ নির্ঝর। আর এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ নির্ঝর বলো, আসিউর রহমান। স্যার এখানে কোনো ডিম্পল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে রিভার মার্কিং এর মতো জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। তার মানে একটা একটা স্যাম্পল সে ডাক্টাল এবং ব্রিটল দুইটা ম্যানারই সে ফেল করছে, তাই না? জি স্যার। তার মানে সে এমন একটা স্যাম্পল এখানে আছে। আচ্ছা, আইএফ স্টিল হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্রি স্টিল, মানে ইন্টারস্টিশিয়াল ফ্রি স্টিল মানে হচ্ছে এটা আমাদের ওই যে অটোমোবাইলসের জন্য অনেক সময় ব্যবহার করা হয় ভালো দামি গাড়িগুলোতে। যে ইন্টারস্টিশিয়াল ফ্রি মানে কি, আমরা তো এতদিন পরে আসছি যে ইন্টারস্টিশিয়াল আমরা নাইট্রোজেন দেই, কার্বন দেই স্টিলের মধ্যে স্ট্রেংথ বাড়ানোর জন্য। এখন যদি তার ফর্মাবিলিটি বাড়াতে চাই, ডিফর্মেশন বাড়াতে চাই, তখন আমরা কি করি, ওই যে বিভিন্ন রকমের কার্বাইড মানে কার্বাইড গঠন করতে পারে এরকম আমরা এলিমেন্ট অ্যাড করি, করে ওই ওগুলোকে ইন্টারস্টিশিয়াল পজিশন থেকে বের করে নিয়ে আসি কার্বন গুলোকে। হ্যাঁ, করে আনলে তাহলে কি হলো, তার স্ট্রেংথটা কমে গেল কিন্তু তার ফর্মাবিলিটি বেড়ে গেল। ফর্মাবিলিটি বেড়ে গেল মানে তাকে আমি ফোর্জিং করতে চাই, স্ট্যাম্পিং করতে চাই, ফর্মিং করতে চাই। ফর্মিং মানে হচ্ছে ওয়ার্কিং করে কোন একটা শেপ বানাতে চাই, সেগুলো আমরা সহজে করতে পারি। সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্রি স্টিল, সংক্ষেপে বলে আইএফ স্টিল। তাহলে আমাদের এরকম করে হতে পারে, আমরা অনেক সময় ফ্যাটিক যখন আমরা করবো আমরা দেখবো, হ্যাঁ, আমাদেরকে ডাক্টাল ব্রিটল ম্যানারও আমাদেরকে ম্যাক্সিমাম ফেল করতে পারে। হ্যাঁ, কে হ্যান্ড রেজ করেছো? হিরণময় বলো। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছিল, মানে আমরা যদি কোনো হ্যালো স্যার কথা শোনা যায়? হ্যাঁ বলো। স্যার কোশ্চেনটা হচ্ছিল, যদি মানে আমি কোনো জায়গায় যে মানে কিছু জায়গায় এরকম পড়ছি বা মানে দেখছি বিষয়টা এরকম যে দেখা গেছে আমার ভালো স্ট্রেংথ দরকার, মানে সোজা কথা ডাক্টিলিটি দরকার, কিন্তু আবার আমার সারফেসটা দেখা যায় আমি চাচ্ছি যেন সারফেসটা বেশি হার্ড হয়, মানে সারফেস হার্ডেনিং এর জন্য। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো ফ্র্যাকচার হয় ওইটার মধ্যে, তাহলে কি এরকম টাইপের কিছু দেখা যেতে পারে? না 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 না, এটা 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 হচ্ছে যে মনে করো ওই সারফেস হার্ডেনিং যেটা আছে, তোমার সারফেস হার্ডেনিং তো মনে করো ওই যে মনে করো একটা অল্প একটা লেয়ার হয়তো কয়েক এখানে হয়তো 100 মাইক্রন 200 মাইক্রন বা 1-2 মিলিমিটারের একটা লেয়ার তৈরি করছে। তুমি যেটা বলতে চাচ্ছ ঠিক আছে, আমি যদি একদম যদি হ্যাঁ আমি যদি ওইখানে যদি আমি একদম যদি ওই এজেরটাতে যদি যাই, হ্যাঁ সারফেসটা লেয়ার মনে করো আমি এটা স্টিল এখানে আমি মার্টিন সেট তৈরি করে ফেললাম, হ্যাঁ আউটার সারফেসটাকে মার্টিন সেট তৈরি করে ফেললাম, ভিতরে হচ্ছে আমার ফেরাইট পারলাইট থাকলো। এখানে যদি হয় তাহলে তুমি তাহলে সেক্ষেত্রে ভিতরে ফেরাইট পারলাইটে হচ্ছে আমার কি হওয়ার কথা, ইন জেনারেল আমাদের সেটা হচ্ছে যে সফট, যেহেতু সেটা হচ্ছে আমাদের ডাক্টাইল ম্যানারে ফিল করবে, এটা হচ্ছে আমাদের ব্রিটল ম্যানারে ফিল করবে, তাই না? কিন্তু একই ম্যাটেরিয়ালের ভিতরে হ্যাঁ যখন একটা রড বা এরকম কিছু যখন আমাদের অল্প টায়ার কিছু একটা যখন আমরা করবো, সেখানে এরকম দুইটা মোড পাওয়াটা ডিফিকাল্ট। মনে করো ভিতরে যদি ফেল করে যায় তখন একটা লম্বা একটা ক্র্যাক তৈরি হয়, সে ফেল করে যেতে পারে, দেখে মনে হবে যে একটা ট্রান্সগ্রানুলার একটা ডাক্টাইল ম্যানারে ফেল করবে, কিন্তু সেই জিনিসগুলো সাধারণত ওইভাবে হয় না। এই টাইপের ঘটনা এখানে যেটা দেওয়া আছে, এই টাইপের ঘটনা সাধারণত ঘটবে হচ্ছে তোমার যদি তোমাকে সেটা ফ্যাটিক টাইপের ফেলিওর হয়, মনে করো বারবার হচ্ছে সেটা। কিন্তু আমরা ক্রুড যদি একটা एग्जांपल দেই তাহলে তোমার কথা ঠিক আছে যে আমি স্যার একটা ফ্যাটিক হ্যাঁ ফেলিয়ারে ওই যে লাস্ট পার্টটা অ্যাব্রাপ্টলি ভেঙে যায়, আর প্রথমে কিছুক্ষণ নরমালি ফেলিয়ার হয়, এটা ওই জিনিসটা না? হ্যাঁ যে লাস্টে একটু পার্ট ব্রিটল। হ্যাঁ এইভাবে করে করে অনেকবার তোমার হলো, হওয়ার পরে তারপরে একটা আর সে লোড নিতে পারলো না, সে বড় একটা কোনো একটা ক্র্যাক তৈরি করে গেল। আমরা ফ্যাটিকটা আমরা পরে দেখবো, ফ্যাটিকের সারফেস দেখার সময়। তো এখন তুমি যেটা বললা, এটা কে বললা, কি নাজমুল বলেছো নাকি না হিরণময়? কোশ্চেন স্যার হিরণময় করছিল।
আচ্ছা হিরণময়, এই যে হচ্ছে মনে করো আমার এরকম একটা আমি সারফেস হার্ডেনিং করলাম, সারফেস হার্ডেনিং মনে করো নাইট্রেটিং করলাম, কার্বাইডিং করলাম, অথবা মনে করো মার্টিন সেট তৈরি করলাম কোয়েঞ্চিং করে, হ্যাঁ স্টিলে। ভিতরে হচ্ছে আমার ফেরাইট পারলাইট, এটা আমাদের আউটার। এখন যদি আমি যদি ক্রস সেকশনাল এরিয়া নিয়ে ফেইলিওর একটা সারফেসে যদি আমরা দেখি, আমাদেরকে মনে হতে পারে যে এই যে মার্টিন সেটটা আমার হার্ড, তাই এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রিটল ম্যানারে ফেল করবে, এবং এই অংশটুকু আমাদের হচ্ছে ডাক্টাইল ম্যানারে ফেল করবে, এবং আমাদের মাইক্রোস্ট্রাকচারটা তো এরকম মিক্সড, আমাদের একটা মাইক্রোস্ট্রাকচার আমাদের আসার কথা। ইন জেনারেল সাধারণত আমরা সেটা পাবো না, কিন্তু যদি ক্রুড ভাবে ধরে নিই, হ্যাঁ যে অংশটুকু আমার হার্ড সেই অংশটুকুতে আমার হচ্ছে যে ব্রিটল ম্যানারে ফেল করবে, যে অংশটুকু সফট একটা কম্পোজিটের মতো কাজ করছে সেটা হচ্ছে আমাদের ডাক্টাইল ম্যানারে ফেল করবে। কিন্তু ইন জেনারেল সেটা আমরা পাবো না, এই কারণে কারণ এখানে ফেইলিওর যখন হবে, এই যে মনে করো যদি মাঝখানে এইটাখানে যদি আমাদের ডাক্টাইলে যদি ফেল করা শুরু করে, আলটিমেটলি একটা সিঙ্গেল ক্র্যাক তৈরি করে আমাদেরকে আলটিমেটলি বাইরের দিকে তৈরি হবে। দেখে মনে হবে যে একটা ট্রান্সগ্রানুলারের জন্য ফেল করছে, কিন্তু আসলে বেসিক্যালি ঘটনাটা ঘটবে হচ্ছে এই মাঝখানে অংশটুকুকে লোড বিয়ারিং ক্যাপাসিটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেটার কারণে ঘটবে। অথবা বাইরের যদি এটা কোনো কারণে যদি ব্রিটলে ফেল করে, সেটা ওই সারফেস হার্ডেনিং করে এই টাইপের আমরা সাধারণত পাবো না। সারফেস হার্ডেনিং করে এই টাইপের পেতে হলে আমাদের বড় বড় ম্যাটেরিয়াল হতে হবে, হ্যাঁ বড় ডাইমেনশনের ম্যাটেরিয়াল হতে হবে, মনে করো কয়েক ইঞ্চি বা আরো বেশি তার ডাইমেনশন আছে ক্রস সেকশনাল এরিয়া, সেরকম এই টাইপের ঘটনা আমরা পাবো বেসিক্যালি হচ্ছে আমাদের ফ্যাটিক যখন হবে তখন। তো এটা আমাদের গেল হচ্ছে ইন্ট্রোডাকশন। তা আমি হচ্ছে আজকে আমরা কুইক যাব, কিছু কিছু জিনিস হয়তো আমি একটু স্কিপ করে যেতে পারি, তোমাদেরকে পড়ে নিতে হবে। ডেরিভেশন আছে, কিছু ম্যাথ আছে, কিছু ম্যাথ আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, কিছু এক্সারসাইজের অ্যান্সার দিয়ে দিয়েছি, অ্যান্সারের কিছু হচ্ছে আমি সলিউশনও দিয়ে দিয়েছি। যেগুলো সলিউশন দেয়া না তার মানে সেগুলো হচ্ছে বাকিগুলোর মতো করে এগুলো নিজেরা করে নিতে হবে। আমি এইবার ফ্র্যাকচারে আমি ম্যাথ বেশি থাকার চেষ্টা করব। ফ্র্যাকচার থেকে আমরা 1 থেকে 2টো কোশ্চেন আমরা এক্সপেক্ট করব, এবং সেখানে অবশ্যই আমি একটা বা দুটো আমি ম্যাথের লেজ লাগিয়ে দেব যদি আমার পার্টে থাকে আর কি। ঠিক আছে স্যার, আমাদের নেক্সট সিটিটা কি এর উপরেই হবে? ইয়েস, আগামী মঙ্গলবার আমরা ফ্র্যাকচারের উপরে সিটি দেব। তো এখন তাহলে আমরা ফ্র্যাকচার হচ্ছে ফার্স্ট ফ্র্যাকচার হয়। হঠাৎ করে ধাম করে ফ্র্যাকচার কি হয়, হঠাৎ করে আমরা মনে করি একটা জিনিস টানছি বা একটা দেখলাম যে হঠাৎ করে ধাম করে ভেঙে যাচ্ছে, মানে আমরা যদি বেশি ডাক্টাইল হয় তাহলে আমরা একটা সিগন্যাল পাই যে আমি ভেঙে যাচ্ছি। আর যদি সে ব্রিটল হয়, আমরা মনে করো একটা গ্লাস হঠাৎ করে পড়লি সাথে সাথে ভেঙে গেল, বা তুমি যদি একটা টিনের গ্লাস ফেলো, একটা স্টেনলেস স্টিলের একটা গ্লাস ফেলো, সেটা তো একটু হয়তো, বা একটা কলসি ফেলো, মাটির কলসি যদি না হয়, মনে করি একটু করে সে একটু বাঁকা হয়ে গেল, তারপরে কি হবে আবার কয়েক বছর যদি পরে তারপরে হয়তো সেখানে একটা পাংচারের মতো একটা ক্র্যাক তৈরি হয়ে ফেটে গেল, সেটা ফেইলিওর হলো। ইন জেনারেল হচ্ছে আমাদের ফেইলিওর হচ্ছে ক্যাটাস্ট্রফিক ওয়েতে, আমাদের দুঃখজনক ভাবে হলো যে হঠাৎ করে একটা বিশাল করে একটা কোনো কারণে ফেল হয়ে যায়। ফেল হওয়ার কারণে কি ঘটে সেগুলো আমরা অলরেডি সবাই জানি, আমরা সবাই 3টা করে এক্সাম্পল আমরা করে ফেলেছি। তাই আমাদের জানা আছে যে আমাদেরকে ফেল হয়। ফেল হলো কারণ আমাদের ইলাস্টিক ডিফ্লেকশনও হতে পারে, প্লাস্টিক ডিফর্মেশনও হতে পারে, সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের ফেল হয়। তো ফেল হয় মনে করো একটা ওয়েল্ডেড শিপ, ওয়েল্ডেড ব্রিজ, গ্যাস পাইপলাইন, প্রেসার ভেসেল, আমাদের বাসা বাড়িও ফেল হয়, বিল্ডিং ফেল হয়, ব্রিজ ফেল হচ্ছে, সবকিছু করে আমাদের ফেল হয়ে যেতে পারে, হঠাৎ করে আমাদের হতে পারে। অনেক ধরনের কারণ থাকতে পারে, ভিতরে ইনক্লুশন ছিল, ওয়েল্ডিং ভালো ছিল না, লোডিং যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে লোডিং হচ্ছে না। যেরকম হচ্ছে লন্ডনে একটা মিলেনিয়াম ব্রিজ আছে, যেখানে হচ্ছে যে কি তোমরা হয়তো এটা নাম শুনেছো, যে ওই যে সবাই একসাথে হাঁটলে একটা পার্টিকুলার রেজোনেন্সে ব্রিজটা দুলতে থাকে। এটাকে দেখেছো তোমরা ভিডিওটা কখনো? মিলেনিয়াম ব্রিজ, হ্যাঁ। তো এইভাবে করে হচ্ছে একটা পার্টিকুলার রেজোনেন্সে সবাই যখন হাঁটতে থাকে, তো ব্রিজটা একটা পার্টিকুলার রেজোনেন্সে ওভাবে করে সেটা আস্তে আস্তে করে সুইং করতে থাকে। তো এই জিনিসগুলো কিছু কিছু ওখানে ছিল, তারা একটা পার্টিকুলার জিনিস মানে কনসিডারই করেনি যখন তারা করেছিল, মানুষ একসাথে স্টেপিং করলে যে ওখানে কি পরিমাণ হারমোনি হতে পারে সেই জিনিসগুলো মনে কনসিডার করা হয়নি। এই টাইপের কিছু ইস্যু ছিল। তো এরকম খুব মজার জিনিস আছে, মজার না মানে এটা প্যানিক হওয়ার মতো ব্যাপারই, অনেক দুঃখজনক ঘটনা ঘটছে, ফেইল হচ্ছে প্রচুর। তো এইভাবে করে আমাদের ফেইল হয়। ফেইলিওর যেটা হচ্ছে আমাদের কি ফার্স্ট ফ্র্যাকচার হচ্ছে। আমাদের ফ্র্যাকচার কি হচ্ছে, ফ্র্যাকচার মানে কি, ফ্র্যাকচার যেমন আছে কয়েকটা স্প্লিট হয়ে যাওয়া, একটা জিনিস ছিল যেটাকে কয়েকটা সেগমেন্টে স্প্লিট হয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের ফ্র্যাকচার হয়ে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ফ্র্যাকচারটা কিভাবে হচ্ছে, কজড বাই দ্য গ্রোথ অফ এক্সিস্টিং ক্র্যাকস। ক্র্যাকটা এক্সিস্টিং একটা ক্র্যাক থাকতে হবে, হ্যাঁ ক্র্যাক একটা ম্যাটেরিয়ালের ভিতরে ক্র্যাক তৈরি হতে হবে, নিপ্লেট হতে হবে, তারপরে গ্রো করতে হবে, অথবা আগে থেকে যদি প্রি এক্সিস্টিং থাকে সেটাকেও গ্রো করতে হবে, মানে প্রোপাগেট করতে হবে। না করলে আমাদের হবে না। প্রোপাগেট করতে থাকলেই যে সেটা
ম্যাটেরিয়ালটাকে ফেল করবে, নট নেসেসারিলি, সে একটা স্টেবল কন্ডিশনও থাকতে পারে। একটা পার্টিকুলার ঘটনার পরে সে হয়তো আনস্টেবল হয়ে গেল, আনস্টেবল হয়েছে, সে ফেল করে দিল। কি হতে পারে, আমরা যদি একটা চিন্তা করি একটা বেলুনের কথা, বেলুনের মধ্যে কি থাকে, একটা যদি আমরা গ্যাস দিয়ে থাকি, গ্যাসের একটা পার্টিকুলার এনার্জি থাকবে, একই সাথে হচ্ছে যে আমাদের ওই যে রাবারের যে বাইরের যে রাবারের লেয়ারটা যেটা আছে সেটারও একটা ইলাস্টিক এনার্জি আছে। এই দুটো মিলিয়ে আস্তে আস্তে আমাদের এনার্জি বাড়তে থাকবে, ইলাস্টিক এনার্জি বাড়তে থাকবে। তারপর যদি এটাকে আমরা একটা পোক করার চেষ্টা করি, একটা মনে করি একটা সুই দিয়ে একটু গুঁতা দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হলো, আমি সেটাকে আমি ইমব্যালেন্স করলাম। কিভাবে করলাম, এটা বেলুনটা এক্সপ্লোড করে গেল, এটাকে পপ হয়ে গেল। হ্যাঁ, তো কিভাবে হয়ে গেল, আমাদের সরি হয়ে যাওয়ার মানে আমি একটা ক্র্যাক ইন্ট্রোডিউস করলাম, করে সে ফেল করে গেল। ফেল করে গেলে কিভাবে ফেল করার ফেল সাথে সাথে তার এনার্জি সে রিলিজ করে দিল। এবং মেমব্রেনটা কি করলো, মেমব্রেনটা ফেল করলো কিভাবে, আমি পাংচার করে দিলাম, পোক করলাম, সে কি করলো, একটা ফার্স্ট একটা ফ্র্যাকচারের মাধ্যমে ফেল করে গেল, যদিও তার রিয়েল রেসপন্সেরও অনেক নিচে থাকতে পারে। আমি তাকে একটা সে একটা ডিফারেন্ট একটা কন্ডিশনে ছিল, সেই কন্ডিশনে সে একটা মনে করো হাই এনার্জি স্টেটে ছিল, তার স্ট্রেসড অবস্থায় ছিল, স্ট্রেচিং অবস্থায় হাই স্ট্রেসড অবস্থাতে সে ছিল, সেখানকার কন্ডিশনে স্যার ইএলএস যদি সে ডিজাইন ইএলএস যদি সে এক্সিট নাও করে তাহলে সে ফেল করে যেতে পারে। এখন মনে করি এটাকে আমি অর্ধেক ফুলানো অবস্থাতে যদি আমি মনে করি একটু সাবান পানিটা আমি দিয়ে দিয়ে যদি আমি তাকে সাবান পানি দিয়ে সার্কুলেশন কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে তাকে যদি পোক করি, তাহলে অনেক সময় সে কি করতে পারে, ফেল নাও করতে পারে, তাই না? তো অনেক সময় তখন আমাদের ফেল সে নাও করতে পারে। তারপর যদি সেটাকে যদি তখন আমি আবার যদি ব্লো করতে থাকি, বাতাস দিতে থাকি, তখন কি হতে পারে, একটা পার্টিকুলার পর্যায়ে যাওয়ার পরে সে আমাদেরকে ফেল করে দিতে পারে। তার মানে কি, আমরা দেখতে পাই যে একটা ক্রিটিক্যাল একটা স্ট্রেস বা ক্রিটিক্যাল একটা কন্ডিশন, একটা ক্রিটিক্যাল লেংথ, ক্র্যাকের একটা হয় একটা ক্রিটিক্যাল লেংথ থাকে যেটার উপরে গেলে সে ফেল করছে, অথবা একটা ক্রিটিক্যাল স্ট্রেস কন্ডিশন থাকে যেটার উপরে গেলে সে ফেল করছে। তাহলে তার মানে কি, আমাদের বেসিক্যালি সেটাই, আমাদের একটা ক্রিটিক্যাল কোন একটা কন্ডিশন আমাকে মিট করতে গেছে, যেটার পার হলে আমাদেরকে ফেলিয়ার করে যাচ্ছে। এখন আমরা একটু যদি এনার্জি ব্যালেন্স যদি চিন্তা করি, মনে করো একটা ক্র্যাক যেটা লেন্থকে আমরা বলছি হচ্ছে এ, হ্যাঁ, একটা টি থিকনেস একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যদি সে ডেল্টা এ পরিমাণ প্রোপাগেট করতে চায়, তাহলে লোড যদি দেই, এই ঘটনাটা ঘটতে হবে, তো লোড মানে ক্র্যাক প্রোভাইড করতে হলে তো আমাকে লোড দিতেই হবে, তাই না? তো যে পরিমাণ ওয়ার্ক ডান করব লোড দিয়ে, সেটা কি হচ্ছে, আমাদের ওই যে ইলাস্টিক এনার্জি যে চেঞ্জ সেটা ম্যাটেরিয়ালটার ভিতরে এবং ক্র্যাক টিপে যে পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করবে, সেটার থেকে আমাদেরকে ওয়ার্ক ডানটাকে আমাদেরকে বেশি করাতে হবে। তাহলে কি হচ্ছে, আমাদেরকে যে পরিমাণ ইলাস্টিক এনার্জি চেঞ্জ হলো, যেটাকে ইউএল দিয়ে যদি বলি, আর ক্র্যাক টিপে যে এনার্জিটা অ্যাবজর্ব করবে সেটাকে যদি আমরা জিসিটি এ বলি, জিসিটা হচ্ছে আমাদের টাফনেস, জিসি টার্মটা আমরা ই যেরকম শুনেছি না, ই কি ইয়াংস মডুলাস, জি টার্মটা আমরা শুনেছি, জি হচ্ছে আমাদের টাফনেস। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল মোটামুটি কনস্ট্যান্ট, এই প্রপার্টিগুলো আমরা দেখবো। অনেক সময় আমরা জি সি দিয়ে বলি, সিটা আমরা আপাতত বাদ দিয়ে জি বলি শুধু। তো বেসিক্যালি হচ্ছে যে আমাদের এইগুলো টার্মগুলো থাকতে হবে। যদি একটা ম্যাটেরিয়ালের আমার জিসি যদি বেশি হয় বা জি যদি বেশি হয়, মানে তার টাফনেস যেটা বেশি হয়, আমরা এখানে কিন্তু টেনসাইল টাফনেস নিয়ে কথা বলছি না, আমাদের দুইটা টাফনেস আমরা জানি, একটা হচ্ছে টেনসাইল টাফনেস আর একটা হচ্ছে ফ্র্যাকচার টাফনেস। টেনসাইল টাফনেস কি, স্ট্রেস স্ট্রেন কার্ভের এই এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতেছে সেটা হচ্ছে সেটাকে আমরা টাফনেস বলি। আরেকটা টার্ম আমরা শিখবো একটু পরে, সেটা হচ্ছে ফ্র্যাকচার টাফনেস। তো টাফনেস যদি বলি, কি পরিমাণ স্ট্রেন এনার্জি সেখানে অ্যাবজর্ব করলো বা সে রিলিজ করলো তার পুরো ডিফর্মেশন করার সময়, সেটা হচ্ছে আমাদের ক্র্যাক তৈরি করতে সে ওই পরিমাণ এনার্জি সে আমাদেরকে ছাড়ছে। মানে আমাদের টাফনেসটা আমাকে বুঝাবে কি পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করতে হবে একটা ক্র্যাক তৈরি করার জন্য। তার মানে যদি আমার হাই টাফনেস থাকে, তার মানে ক্র্যাক প্রপাগেট করার জন্য তাকে বেশি পরিমাণের এনার্জি অ্যাবজর্ব করতে হবে। বেশি পরিমাণ এনার্জি যদি সে পায়, তাহলে সেটা অ্যাবজর্ব করলে তারপরে সে ক্র্যাকটাকে প্রোভাইড করবে। তার মানে কোনো একটা ম্যাটেরিয়াল যদি তোমার আচ্ছা পরে আছে চার্ট, একটা ম্যাটেরিয়ালে যদি আমার টাফনেস যদি বেশি থাকে, তাহলে সেই ম্যাটেরিয়ালের আমাদের কি হবে, আমাকে সহজে ক্র্যাক প্রপাগেট করবে না। ক্র্যাক ভিতরে থাকলে থাকুক, প্রপাগেট সে সহজে করবে না। সেই তুলনায় মনে করো যদি যেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা এফসিসি মেটাল কপার ডাকটাইল, সেটার ফ্র্যাকচার টাফনেস হচ্ছে 10⁶। সেই তুলনায় গ্লাসের টাফনেস হচ্ছে মাত্র 10 জুল পার মিটার স্কয়ার হচ্ছে তার ইউনিট। তো সে যদি দেখি 10 জুল আর একটা হচ্ছে 10⁶ জুল, তো কোথায় 1 মিলিয়ন কোথায় 10। তার মানে কি,
টাফনেস যার বেশি, আমরা বলি না টাফ, আমরা আমরা এই এতদিন পর্যন্ত আমরা এই দুটো টার্মে আমরা সবসময় কনফিউজ হয়েছি। একটা ছিল স্ট্রেংথ আর একটা ছিল টাফনেস, তাই না? আমরা কখনো বলি যে টাফ হয় ম্যাটেরিয়ালটা, আমরা যদি গ্রেন সাইজ ছোট হলে আমরা বলি যে স্ট্রেংথও বাড়ে, অনেক সময় আমরা বলি যে টাফনেসও বাড়ে। তো এই জিনিসগুলোকে আমরা আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। টাফ জিনিসটার সাথে হচ্ছে টাফনেস জিনিসটা হচ্ছে আমরা সবসময় রিলেট করবো হচ্ছে ক্র্যাক প্রপাগেশনের সাথে, মানে ফ্র্যাকচারের সাথে আমরা ই করবো। স্ট্রেংথ হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা কতটুকু সে লোড নিতে পারছে আমরা ইয়েল্ডের সাথে তার আমরা কনসিডার করব। টাফনেসটা হচ্ছে ক্র্যাক আছে বা নাই সেটার সাথে সম্পর্ক না, ক্র্যাক প্রপাগেট করার জন্য কি পরিমাণ টলারেন্স আমি তাকে দিচ্ছি সেটা, ঠিক আছে? তাহলে আমরা একটা সেলো টেপ, আমরা যে স্কচ টেপ যদি দেখি, একটা সেলো টেপ যদি এক্সাম্পল দেখি, একটা মনে করি একটা রোল আছে সেলো টেপ, তাকে আমরা একটু করে পুল করে আমরা একটু বের করলাম, বের করলাম, এখন আরেকটু ডেল্টা এ পরিমাণ তাকে আমরা বের করতে চাই, করার জন্য আমি তাকে এম পরিমাণ বা এম জি পরিমাণ তাকে আমি লোড দিলাম। হ্যাঁ, যদি লোড যদি দেই তাহলে আমি এখান থেকে সে মনে করো ডেল্টা এ পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, এখানে ডেল্টা এ পরিমাণ যদি বের করতে চাই এখান থেকে আমার ডেল্টা এ পরিমাণ ডিসপ্লেসমেন্ট করতে হবে। তার মানে কি এখানে আমাদের কিছু একটা ম্যাটেরিয়ালের সাথে আঠা দিয়ে লাগানো আছে, তার মানে ওই আঠাগুলোকে সে ব্রেক করে, সে ওই বন্ডিং ব্রেক করে তাকে বের হতে হবে। তাহলে আমাদের সেখানে কি করতে হবে, সে কাজ করতে হবে। এখানে ইলাস্টিক অংশটুকু আমাদের অলমোস্ট নাই, ইলাস্টিক এনার্জির অংশটুকু নাই, মেইনলি হচ্ছে আমাদের ক্র্যাকের অংশটুকু। তাহলে আমরা ডিডব্লিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি এটা লিখতে পারি। এখন কি পরিমাণ কাজ হলো সেটা হচ্ছে আমাদের কি, আমাদের যে ফোর্স ইনটু আমাদের জানি কি এরিয়া, তাহলে এমজি ইনটু আমাদের কি পরিমাণ আমরা যাব ডেল্টা এ, ডেল্টা এ ইকুয়ালস টু আমরা এটা বললাম, এখান থেকে আলটিমেটলি জিসি ইকুয়ালস টু আমরা একটা এক্সপ্রেশন দ্বারা করালাম। এখন যদি তোমাকে আমি বলে দিই এম যেটা, যেই কত কেজি লোডে আমি টানলাম, মনে করো 0.1 কেজি লোডে আমি তাকে টানলাম, কেজি ফোর্স লোডে আমি তাকে টানলাম, এবং টি পরিমাণ মান যদি আমি তোমাকে বলে দিই, টি হচ্ছে বলে দিলাম যে 1 মিলিমিটার, হ্যাঁ, বা 2 মিলিমিটার, হ্যাঁ, তো বলে দিলাম যদি আমরা, এবং জির মান আমরা জানি, তাহলে এখান থেকে কিন্তু আমরা জিসির একটা ভ্যালু বের করে ফেলতে পারবো যে আমাদের টাফনেস কিরকম। এই ভ্যালুটা যদি বের করে, এরকম তোমাকে আমি 3-4টা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, 3-4টা ড্রয়িং দিলাম, দিয়ে একটা টেবিল দিলাম জিসির কয়েকটা ভ্যালু আছে, দিয়ে আমি বললাম যে তোমার যে ভ্যালুটা আসলে কতটুকু রিজনেবল বা কতটুকু রিয়েলিস্টিক সেটাকে বের করো। সেটা কিন্তু আমরা চার্ট দেখে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ ভ্যালুটা হচ্ছে আমাদের রিজনেবল, যে 7 এই যে 75 টাফনেস পাচ্ছি, 75 জুল পাচ্ছি হচ্ছে আমাদের পলিমারের জন্য, পলিমারে এই 100 বা তার নিচে এরকম থাকে। আমরা একটু ভ্যালুগুলো জানি কই, দাও ভ্যালুগুলো একটু দেখে আসি। এই যে আমরা যদি জিসি গুলো যদি দেখি, এখানে হচ্ছে আমাদের এই যে সিরামিক্স, হ্যাঁ, সিরামিক্স এর জিসি হচ্ছে কম, মেটালের বেশি, পলিমারের হচ্ছে এই যে দেখো এরকম এই রেঞ্জে থাকে। যদি কম্পোজিট তৈরি করি এটা হচ্ছে লগ স্কেল, হ্যাঁ, আমাদের 100 কাছাকাছি রেঞ্জে থাকে। তাহলে আমাকে কে বলবে, মেহেদি হাসান প্রিন্স, আমাকে একটু বলো এই যে এই ছবিটার সিগনিফিকেন্সটা কি? আমাদেরকে এইটা একটা পেলাম, এইটা একটা আমরা পেলাম, হ্যাঁ, এটা আমাদের কি বোঝায়, কে কার মধ্যে ক্র্যাকিং হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে? মেহেদি হাসান ম্যাম, সরি স্যার, এই নিচের দিকে যারা আছে এদের মধ্যে ক্র্যাক, তার মানে আমাদের ডাক্টিলিটি কোথায় বেশি পাবো? এই মেটালের মধ্যে অবশ্যই। মানে আমাদের জিসি যত বেশি সেখানে আমাদের ডাক্টিলিটি বেশি পাবো, কারণ এখানে আমাদের টাফনেস হচ্ছে আমাদের বেশি থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল গেলাম। আমি সরি আমি একটু কুইক যাব, এই আমি তোমাদেরকে গুছিয়ে একদম দিয়ে দেবো, তোমাদেরকে বুঝতে একদম সমস্যা হবে না। এবং পুরোনোটা তোমাদের অনেকের কাছে হয়তো থাকতে পারে, ওইটাকে অনেক বেশি আছে, আমি ওটাকে আমি আরো একটু গুছানোর চেষ্টা করেছি, আগে যা ছিল তার থেকেও আরো অনেক বেশি, আমি বলবো যে কমপক্ষে আমি 10 গুণ বেশি গুছিয়ে তোমাদের হাতে এখনকারটা দেবো, আরো কনসেপ্ট থাকবে, কারণ ফ্র্যাকচার জিনিসটা অনেক বড় এবং অনেক কমপ্লিকেটেড। আমরা মাস্টার্সে যদি কেউ এখানে আমাদের এখানে মাস্টার্স করো, সেখানে আমরা ফ্র্যাকচার মেকানিক্স এর আলাদা কোর্স দিয়ে আসি, সেখানে আমরা ফ্র্যাকচার মেকানিক্সটা মেনলি করি। তো এখন যদি দেখি এই জিনিসটা আসলে কি, আমাদের যদি দেখি আমরা একটা হতে পারে একটা প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন কন্ডিশন কি আমরা পড়েছি? প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন কন্ডিশন না মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমরা দেখি এই লেকচারগুলো শেষের দিকে আমরা প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেনে যেতে পারি। মানে আগের লেকচারে আমার ছিল, ওটা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি বলছিলাম এগুলো তোমরা সলিড মেকানিক্সে পড়ার কথা, সলিড মেকানিক্সে পড়ে আসার কথা, আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি যে ওগুলো পড়াবো না। প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন প্লেন স্ট্রেস, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
আমরা মনে করো এই যে একটা মনে করো একটা প্লেট আছে, প্লেটকে আমি এখানে দুই পাশ দিয়ে আমি চাপা দিলাম, ব্লক করে রাখলাম, করে রেখে তারপরে আমি তাকে পুল করতেছি, মানে কিন্তু তাকে মুভ করতে দিচ্ছি না, আমি তাকে দুটো ওয়েট দিয়ে আমি তাকে আটকে রেখেছি, আটকে রেখে আমি তাকে বাইরে দিয়ে আমি তাকে টেন্সড লোডে রেখে দিলাম, তার থিকনেস হচ্ছে টি, তার ভিতরে একটা ক্র্যাক আছে, এ লেন্থের একটা ক্র্যাক আছে। হ্যাঁ, আমরা এখন এখানে এ পড়ছি, কিন্তু আস্তে আস্তে আমরা ক্র্যাক লেন্থ সবসময় আমরা 2a পড়ব, এটা মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়। এখানে আমরা এ পড়ছি, কিন্তু ক্র্যাক লেন্থ যখন আমরা পড়বো সবসময় 2a হচ্ছে আমাদের ক্র্যাক লেন্থ, এটা আমাদের খেয়াল রাখতে হবে অ্যাজ পার ফ্র্যাকচার মেকানিক্স। হ্যাঁ, তাহলে ক্র্যাকটাকে যদি আমি ডেল্টা এ পরিমাণ অ্যাডভান্স করতে চাচ্ছি, তাহলে এখন আমাকে কি করতে পারি? আমি একটা প্লেট, সেটাকে আমি টেন্স অবস্থাতে আমি তাকে ফিক্সড করে রেখে তাকে আমি টেনশন লোডে রাখলাম, দুইটা এন্ড মুভ করতে যদি না পারে, ওই ম্যাটেরিয়ালের ওয়ার্ক ডান হচ্ছে 0, তার মানে এই অংশটুকু হচ্ছে 0। তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট ক্র্যাকিং হওয়ার জন্য আমাদের কন্ডিশন কি দাঁড়ালো? এটা ইকুয়ালস টু আমাদের 0, তার মানে হচ্ছে এই অংশটুকুকে ইকুয়ালস টু মাইনাস এত, আমরা এভাবে করে আমরা লিখতে পারলাম। আচ্ছা ঠিক আছে, এখন ক্র্যাকটা হচ্ছে কোথায় গ্রো করছে? ম্যাটেরিয়ালের ভিতরে, মানে প্লেটটার ভিতরে গ্রো করতে থাকলো। যত গ্রো করতে থাকবে তত কি হবে? চারপাশে একটা ইলাস্টিক এনার্জি, একটা স্ট্রেইনের একটা রিজিয়ন ক্রিয়েট হবে, যে রিজিয়নটা হচ্ছে রিল্যাক্স একটা রিজিয়ন, আমরা আরেকটু পরে ছবিটা দেখছি। হ্যাঁ, তো রিল্যাক্সড হবে কি, ওই যে যত প্রোপাগেট করতে থাকবে তার আশেপাশে তত এরিয়া তত বেশি রিল্যাক্সড হতে হবে, যত বেশি রিল্যাক্স হতে হবে তার মানে কি সে তত আমাদেরকে ইলাস্টিক এনার্জি সে লুজ করবে, সেজন্য এটা আমরা নেগেটিভ হয়। তার মানে ওকে, এইটুকু আমরা বলে দিতে পারলাম। এখন জিসি আমরা জানি, ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট, কি আমরা জানি ডেল্টা এ, আমরা যদি ক্যালকুলেট করতে পারি আমরা কি পরিমাণ ইলাস্টিক স্ট্রেন্থ সে ডেভেলপ করলো সেটা আমরা কিন্তু এখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা, বের করতে পারি, ভেরি গুড। তাহলে আমরা এখন এই যে এইখান থেকে আমরা একটা স্ট্রেসের একটা এলিমেন্ট নিই, আমরা স্ট্রেসের একটা এলিমেন্ট চিন্তা করি। আমরা এলিমেন্ট অফ স্ট্রেস নিয়ে আমরা পড়ছি না 3 ডাইমেনশনালে, সিগমা 1 1, সিগমা 2 2, সিগমা 3 3, আমরা সলিড মেকানিক্সে পড়ে আসছি, পড়ছি না প্রিন্সিপাল স্ট্রেস? আমরা জি স্যার পড়েছি। জি স্যার। হ্যাঁ, আমরা ওগুলো আমি যার জন্য ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আমাদের প্রিন্সিপাল স্ট্রেস বা ওগুলো নিয়ে আমাদের বেশ কিছুই ছিল, আমি ওগুলো সব বাদ দিয়ে দিয়েছি, ওগুলো আমাদের লাগবে না, কারণ আমরা বেসিক আমরা জানি। তো আমরা এখন যেখানে ডাইরেক্ট চলে যাব হচ্ছে যে আমাদের একটা এলিমেন্ট অফ স্ট্রেস আমরা যদি নেই, একটা এলিমেন্ট নিলাম, একটা কিউব নিলাম, এই এলিমেন্টটা হচ্ছে স্ট্রেস, একটা পার্টিকুলার সে লোড এখানে সে পাচ্ছে। তো এই ইনিশিয়াল অবস্থাতে এটা ছিল, সে ডেল্টা এ পরিমাণ অ্যাডভান্স করে সে এই অবস্থাতে যাবে। যদি এই অবস্থাতে যদি যেতে চায়, তাহলে মনে করি এখানে আমাদের লোকালি যে আমাদের স্ট্রেস হলো, একটা এলিমেন্টটার কি স্ট্রেস পাচ্ছে ধরলাম সিগমা, এখন সেটা স্ট্রেস কার্ভ যদি হয়, যেহেতু ইলাস্টিক, এটা কিন্তু আমাদের ইলাস্টিক স্ট্রেস, তাই না? ইলাস্টিক স্ট্রেন হচ্ছে এখানে, তার মানে কি হুকস ল ফলো করবে। হুকস ল থেকে আমরা জানি কি, নরমালি আমরা জানি কি সিগমা ইকুয়ালস টু এপসাইলন ই, তাহলে আমরা এবং এপসাইলন ইকুয়ালস টু কি হয়? এপসাইলন ইকুয়ালস টু কি হবে? সরি, এটা আমরা জানি যে সিগমা ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন। আচ্ছা ওইটা পরে, ওইটা এখন লাগবে না। সিগমা ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন ই। এখন এইখানে কি পরিমাণ এনার্জি আমাদের অ্যাবজর্ব হয়? হাফ সিগমা এপসাইলন, তাই না? এখন এখান থেকে যদি আমি এপসাইলন ইকুয়ালস টু হচ্ছে সিগমা ওভার ই, এই এপসাইলনের মানটা এখানে নিয়ে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? হচ্ছে সিগমা স্কয়ার বাই 2e, আমরা এটা পেয়ে গেলাম এনার্জি। ঠিক আছে, তাহলে স্ট্রেন এনার্জি কি হলো? একটা কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম, যে স্ট্রেন এনার্জির কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে সিগমা স্কয়ার 2e। এটাকে যদি আমরা এখন এরিয়া দিয়ে ভাগ করি, এরিয়াটা যদি এটাকে এরিয়া হিসেবে চিন্তা করি, পাই এ এ, হ্যাঁ, আমাদের সেমি মেজর সেমি মাইনর দিয়ে মাল্টিপ্লাই করে আমরা করে নিলাম। তো এইটা যদি আমরা করি, পরে যদি আমরা বলি যে পার ইউনিট এরিয়ার জন্য যদি আমরা টিটা নিয়ে আসি, টিটা হচ্ছে পার ইউনিট এরিয়ার জন্য, আমরা এখানে টিটা ইন্ট্রোডিউস করেছি, তাহলে যদি সেটা করি তাহলে আমাদের টোটাল এনার্জিটা আমরা এখানে পেয়ে গেলাম, যে স্ট্রেন এনার্জি টাইমস হচ্ছে আমার এরিয়াটা কি আমাদের এলিপ্স সাইড থেকে আমাদের এরিয়াটা আমরা নিয়ে নিলাম হচ্ছে পাই এ এ, আমরা এভাবে করে আমরা এরিয়াটা নিয়ে নিলাম। নেওয়ার পরে তাহলে যদি সে যদি আমাদেরকে, তাহলে যদি এখন অ্যাডভান্স যদি হয়, তাহলে আমাদের ডেল্টা এ পরিমাণ যদি আমাদেরকে অ্যাডভান্স করতে হয়, ডেল্টা এ পরিমাণ যদি আমরা অ্যাডভান্স করি, তাহলে আমাদের ডেল্টা ইউএল যদি আমরা বের করতে চাই কি পরিমাণ অ্যাডভান্স হলো, আমরা যদি করি তাহলে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা একটা এক্সপ্রেশন আমরা পাবো। এই এক্সপ্রেশনটা যদি আমরা পাওয়ার পরে ডেল্টা ইউএল এর মান আমরা পেয়ে গেলাম। ডেল্টা ইউএল এর মানটা যদি আমরা এখন এখানে বসিয়ে দেই, এই যে এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ডান পাশে এটা রয়ে গেল, বা পাশে এখানে পেয়ে গেলাম, এই মাইনাসটা চলে যাবে, কারণ হচ্ছে আমাদের এটা ছিল ইলাস্টিক স্ট্রেন এনার্জি, সেটা হচ্ছে আমাদের রিল্যাক্স হচ্ছে, তাই এটা নেগেটিভ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটাকে রিঅ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ করে আমরা এরকম ভাবে নিয়ে আসতে পারবো। এটাকে আরো যদি সাজাই তাহলে আমরা এই টার্মটা পাবো, সিগমা পাই এ এ হচ্ছে ক্র্যাক লেন্থ ইকুয়ালস টু হচ্ছে, এভাবে করে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি ইজিসি।
ই হচ্ছে ইলাস্টিক মডুলাস, জিসি হচ্ছে আমাদের টাফনেস, এই দুটো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার ভ্যালু পেয়ে যাচ্ছে। এই বাম পাশে থাকছে হচ্ছে সিগমা রুট ওভার পাই এ, এই হচ্ছে আমাদের ক্র্যাক লেন্থ, এটা হচ্ছে কি পরিমাণ স্ট্রেস আমরা দিচ্ছি সেটা। তার মানে ফ্র্যাকচার যখন হবে তখন আমাদের এই কন্ডিশনটা মিট করবে, এইটা আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা আরো শর্টকাট আসতেছে সামনে। তাহলে একইভাবে আমরা এতক্ষণ দেখলাম ছিল হচ্ছে ফিক্সড ডিসপ্লেসমেন্ট, আমি কারণ কি দুই পাশে আমি আটকে দিয়েছি, হ্যাঁ দুই পাশে আমি এখানে তাকে আমি বোল্ট দিয়ে আটকে দিয়েছি, করে আমি তাকে ফ্র্যাকচারের কি রকম হয় সেটা দেখলাম যে ভিতরে স্ট্রেন এনার্জি কি হয়। আর একইভাবে যদি আমি কোনো ধরনের এখানে ফোর্সিং যদি কোনো ধরনের ক্ল্যাম্পিং করে তাকে যদি রিস্ট্রেন যদি না করে তাকে যদি আমি কোনো আটকে না রেখে যদি করি, একইভাবে এখানে একটা ইলাস্টিক এনার্জি হবে বা সবই হবে, করে আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করতে পারবো। এটা আমরা ডেরিভেশন আমরা দেখবো না, জাস্ট শুধু আমরা জেনে রাখবো একই জিনিসই আমরা ডিরাইভ করতে পারবো। এখানে খালি হচ্ছে আমাদের ওয়ার্ক ডানটা জিরো হবে না, ফলে এখানে আমাদের এক্সপ্রেশনটা একটু কিছু এক্সট্রা কিছু ভ্যালু যোগ হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে না, নট ইকুয়ালস টু জিরো, এটা একটা ভ্যালু থাকবে, পজিটিভ কিছু একটা ভ্যালু থাকবে, সেজন্য আমরা একটা ডেরিভেশন পাবো যেখানে একটা ওয়ার্ক ডানের জন্য আরেকটা কিছুর সাথে যোগ হবে, কিন্তু এটা সমস্যা নেই, আমরা একটা এখানে আমরা হয়তো একটা কনস্ট্যান্ট আমরা বসিয়ে দেবো, তাহলে আমরা এটার জন্য আমরা পেয়ে যাব। তো ভেরি গুড, যদি সেটা যদি আমরা পেয়ে যাই, ডান পাশের অংশটুকু হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের কনস্ট্যান্ট, সেটা হয়ে গেল। বাঁ পাশে কি হলো, বাঁ পাশে হচ্ছে সিগমা, আমরা বলতে চাচ্ছি যে ফার্স্ট ফ্র্যাকচার হবে যখন এই কন্ডিশন হবে, এই কন্ডিশন হবে কখন, যখন আমাদের একটা এই একটা তো ফিক্সড, মনে করেন এটার ভ্যালু হচ্ছে 100, এই কন্ডিশনটা কখন মিট করবে, যখন আমাদের স্ট্রেস বাড়বে অথবা যখন আমাদের লেন্থ বাড়বে, তাই না? এটাকে আমরা দুই ভাবে বলতে পারি। একটা ক্র্যাক আন্ডার স্ট্রেস কন্ডিশনে, মনে করেন টেনসাইল লোডিং এ গ্রো করতে থাকলো, গ্রো করে করে যখন তার লেন্থ ক্রিটিক্যাল লেন্থ মনে করো 2 মিলিমিটার হয়ে গেল, তখন হচ্ছে আমাদের ফ্র্যাকচার হবে। অথবা বলতে পারি আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে 2 মিলিমিটারের ক্র্যাক ছিল, এখন যদি আমি লোডিং যদি করতে থাকি, করতে করতে সেটাকে যদি আমরা 250 মেগাপাস্কেল লোডিং এ যদি যায়, তাহলে সেখানে সে ফেল করবে, তাই না? আমরা দুই ভাবে বলতে পারি, ক্র্যাক লেন্থ দিয়েও বলতে পারি অথবা স্ট্রেস দিয়েও বলতে পারি। আর ডান দিকের অংশটুকু হচ্ছে কি ম্যাটেরিয়াল প্রপার্টি, এটা ফিক্সড। তাহলে এখন আমরা এই বাঁ দিকের যে টার্ম যেটা ছিল সেটাকে আমরা আরেকটু ডিফাইন করি, সেই এই বাঁ দিকের টার্মটাকে আমরা বলবো হচ্ছে কে, কেটাকে কি বলবো, স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর, স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর ইকুয়ালস টু কে, কে হচ্ছে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর, এবং এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, এটাকে আমরা বললাম হচ্ছে কেসি। তাহলে আমরা বলতে পারি এই কেসিটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি, ফিক্সড একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। এই জিনিসগুলো তোমরা 4-2 তে লাগবে, 4-2 তে যখন তোমরা 4-4-5 কোর্সটা পড়বা ওইখানে তোমাদের ম্যাটেরিয়াল সিলেকশন এগুলো লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে ফ্র্যাকচারের জন্য হচ্ছে কে ইকুয়ালস টু কেসি, আমরা বলে দিলাম কে হচ্ছে আমাদের স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর, যেটা যখন কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা সি যোগ করে দিলাম ম্যাটেরিয়াল প্রপার্টি, এই কেসিটা হচ্ছে আমাদের এপসাইলন ইজিসি, আর এই কেটা হচ্ছে কি সিগমা পাই এ। ঠিক আছে, তো এই যে কেসি, যেটা কেসিটাকে বলা হয় ফ্র্যাকচার টাফনেস। তাহলে ফ্র্যাকচার টাফনেস কি হলো, আমরা দুইটা টাফনেস আমরা জানি, একটা হচ্ছে টেনসাইল টাফনেস আর একটা হচ্ছে ফ্র্যাকচার টাফনেস। টেনসাইল টাফনেস হচ্ছে এরিয়া আন্ডার দা স্ট্রেস স্ট্রেন কার্ভ, আমার ডিফর্মেশন হতে যে পরিমাণ এনার্জি আমার দিলাম সেটা হচ্ছে আমাদের টেনসাইল টাফনেস। আরেকটা টাফনেস হচ্ছে ফ্র্যাকচার টাফনেস। ফ্র্যাকচার টাফনেস তাহলে কি, একটা ক্র্যাক প্রি এক্সিস্টিং হোক বা এক্সিস্টিং হোক, একটা নিউক্লিয়েট হয়ে বসে আছে এরকম একটা ক্র্যাক হোক, সেটাকে প্রপাগেট করার জন্য যে পরিমাণ আমার এনার্জি দিতে হবে সেটা ইন্ডিকেট করবো হচ্ছে আমার ফ্র্যাকচার টাফনেস। ঠিক আছে, তাহলে এটা গেল। আজকে একটু বেশি পড়াই, হ্যাঁ আজকে দুটো অ্যাটেন্ডেন্স দেবো, একটু বেশি পড়াই, আমি শেষ একটু আগে, সরি আমি ওই দিন ক্লাসটা আমি বিকেলে করতে পারিনি, হ্যাঁ পারিনি, আজকে একটু বেশি পড়াই। আর 10-15 মিনিট সময় দেবো আমাকে, আপত্তি নাই তো কারো? ফাহিম, ফাহিম ফয়সাল নাই মনে হয়, রোমান শেখ, হ্যাঁ ফাহিম ফয়সাল, আর 10 মিনিট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু আগে আমরা ওই যে জিসির ভ্যালুগুলো দেখেছিলাম, টাফনেস, জিসি ছিল কি টাফনেস, কেসিটা তাহলে কি ফ্র্যাকচার টাফনেস।
ওই একই ঘুরে ফিরে একই থাকবে, একটু ভ্যালু গুলো শুধু একটু চেঞ্জ হবে, ইউনিটটা চেঞ্জ হবে, ভ্যালু গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, আগেরটা ছিল তোমার যে ডার্কনেসটা ছিল এনার্জি দিয়ে, এখানে আমরা হচ্ছে আমরা অন্য একটু ইউনিটটা আমরা চেঞ্জ করলাম। তো একই ঘটনা একই থাকবে। হ্যাঁ, ঘটনা আমাদের একই থাকবে। আমাদের আমরা পলিমারের নরমালি কম থাকে ওই ইসের মতোই, গ্লাসের মতোই, স্ট্যাম্পসের মতোই, কিন্তু এটাকে আমি কম্পোজিট তৈরি করে সেটাকে আমরা বাড়ায় ফেলতে পারি। কিভাবে বাড়াতে পারি সেটা আমরা দেখব। ক্র্যাক প্রপাগেশনকে আমরা ব্লক করে দিই। পলিমার হচ্ছে আমরা দেখলাম যে পলিমার হচ্ছে খানিকটা, তার মানে কি এই নিচের দিকে গেলে হচ্ছে তার ব্রিটলনেস বেশি, উপরের দিকে গেলে তার ডাক্টিলিটি বেশি। তার মানে কি পলিমারটা খানিকটা ব্রিটল টাইপ, এটাকে আমরা খানিকটা ডাক্টাইলের মতো করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটাকে আরো শুদ্ধ ভাষায় যদি লিখতে চাই, কেটাকে আমরা ওই যে সিগমা রুট ওভার এ যেটা বলেছিলাম না পাই এ, এটা আগে একটা ওয়াই লাগিয়ে দিতে হয়, একটা কারেকশন ফ্যাক্টর লাগিয়ে দিতে হয়। হ্যাঁ, জিওমেট্রিক্যাল কারেকশন কিছু ফ্যাক্টর, ওই যে ভিন্ন ভিন্ন রকমের ডাইমেনশনের জন্য সেটা আসছে। এটা কিছু স্ট্রেস ইন্টেন্সিটি কারেকশন ফ্যাক্টর বলি, বা জাস্ট নিউমেরিক্যাল কারেকশন ফ্যাক্টর আমরা বলবো। ওয়াই এর নানান ভ্যালু হয়, ওয়াই এর মান 1 হতে পারে, 0.22 হতে পারে, 1.22 হতে পারে, অনেক রকম ভ্যালু হতে পারে। পরীক্ষায় এটা যে অঙ্ক যদি থাকে, তোমাকে আমি 4 পেজের একটা শীট দিয়ে দেবো, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের জিওমেট্রির জন্য ওয়াই এর মানগুলো দেওয়া আছে। তোমাদের হ্যান্ডআউটটা পেলেই তোমরা বুঝে যাবে। সেই ভ্যালুগুলো দেখে আমরা ওয়াই এর একটা মান নিয়ে নেবো, নিয়ে আমরা করে ফেলবো। বা এই যে যেরকম অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো আমি করে দেবো না, অঙ্কগুলো তোমাদেরকে এখানে ফর্মুলাগুলো দিয়ে দেওয়া আছে, অ্যান্সার দিয়ে দেওয়া আছে। আর এটা হচ্ছে অ্যাশবির বইতে, অ্যাশবির বইয়ে তোমাদেরকে কিছু এক্সাম্পলও করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি এটা চ্যাপ্টারের শুরুতে আমি বলে দিয়েছি। কোথায় গেল? এটা হচ্ছে আমি এই তোমাদের এই লেকচারগুলো একদম ডিজাইনই চেঞ্জ করে ফেলছি, আগের মতো রাখি নাই। এই যে অ্যাশবি চ্যাপ্টার 13 থেকে নিয়ে, হ্যাঁ তোমরা এটা অ্যাশবি চ্যাপ্টার 13 পড়লেই তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর যদি যাই, এখানে বলা আছে দুইটা উডেন বিম, সেটাকে বাট জয়েন্ট করে জোড়া লাগানো আছে, একটা ইপক্সি অ্যাডহেসিভ দিয়ে আমরা জোড়া লাগিয়েছি। আমরা বাট জয়েন্ট কি সেগুলো আমরা তো জানি মনে হয়, দুটোকে পাশাপাশি যখন আমরা জোড়া দেব সেটাকে বাট জয়েন্ট বলে। আমরা ওয়েল্ডিং এ পড়বো, এছাড়া আমরা মনে হয় শপে যখন করেছি, কার্পেন্টারি শপে আমরা দেখেছি হয়তো, তাই না? তো আমরা এভাবে করে দুটোকে জোড়া দেওয়া আছে, জোড়া দেওয়ার পরে তার বিভিন্ন রকম কন্ডিশন বলে দেওয়া আছে। এখানে যে ওয়াই এর মানটা একবারে বলে দেওয়া আছে। পরীক্ষা হয়তো ওয়াই এর মানটা না বলে দিয়ে আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিতে পারি। হ্যাঁ, ডায়াগ্রাম দিয়ে দিতে পারি, যেখান থেকে ওয়াই এর মানটা তোমরা চুজ করবে, 5-6টা ভ্যালু থেকে চুজ করবে কোনটা নিবে। তো এখানে করে হচ্ছে আমাদের এই যে বেন্ডিং লোডিং এর জন্য আমাদের কি থাকে, 3FL/2BT²। এখান থেকে আমরা যে প্লাস হচ্ছে ওই দুটো মিলিয়ে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখান থেকে আমরা সুন্দর করে ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। একইভাবে আর একটা লাস্ট একটা এক্সট্রা মেথডের মাধ্যমে একটা ক্র্যাক পাওয়া গেছে, কোনো ক্র্যাক নাই বা এরকম কিছু ঘটনা বলে দেওয়া আছে। এখন হচ্ছে যে সে কি ইয়েল্ড স্ট্রেসে ইয়েল্ডিং এর মাধ্যমে ফেল করবে, ডিফর্মেশন হয়ে আলটিমেটলি ফেল করবে, নাকি কোনো ফ্র্যাকচার হয়ে ফেল করবে। একটা ইয়েল্ড স্ট্রেসের ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে এত 500 মেগাপাস্কেল। আর তুমি এখন যেটা করবা, ফ্র্যাকচারের জন্য এই ফ্র্যাকচার হওয়ার জন্য কি পরিমাণ স্ট্রেস লাগে সেটা বের করবা, বের করে কম্পেয়ার করে দেখবা। এখানে বের করে দেখালো যে এটা মাত্র 285, তার মানে কি 285 লোড হলেই আমাদের ফেল হয়ে যেতে পারে। এরকম করে করে আমরা অঙ্কগুলো করব। এরকম করে আমি ফর্মুলা দিয়ে দিয়েছি, আমরা অঙ্কগুলো করে নেব। এটা 3 নম্বরটা হচ্ছে একটা ফিউজলাইজ, এটা হচ্ছে একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফটের, সেখানে হচ্ছে প্রেসারাইজ থিন ওয়াল টিউব আছে। আমরা জানি কি থিন ওয়াল টিউব হলে সিগমা স্কোয়ার PR/T, এটা আমরা পড়ে এসেছি। তাহলে হচ্ছে আমাদের ফার্নেস ফ্লু তো আমরা ফ্লু গ্যাস আমরা জানি, ফ্লু গ্যাস আমরা 241 এ পড়ে আসছি। ফ্লু গ্যাস যদি থাকে সেখানে আমরা আমরা কি ঘটবে না ঘটবে সেটা নিয়ে আমরা একটু পড়েছি। আমরা সেটারও আমরা ম্যাথ আমরা করে দেবো। এটা মনে হয় আমি এখন চিট করে দেওয়া, এটা মনে তোমরা নিজেরাই করবা, ওই সবকিছুই একই ফর্মুলা, একই জিনিস সেটা। এখন আমরা পার্ট সি তে যাই। পার্ট সি হচ্ছে ফ্র্যাকচার ম্যাক্রোস্কোপিক অ্যাসপেক্ট। 3টা বই থেকে নিয়ে এটা করা, মেয়ারসন চাওলা চ্যাপ্টার 7, ডিটারের হচ্ছে চ্যাপ্টার 7, হার্জবার্গের চ্যাপ্টার 5। ফ্র্যাকচার কি? এটা ম্যাক্রোস্কোপিক ইভেন্টে আমরা যদি যাই, ফ্র্যাকচার আমাদের ক্রিস্টালোগ্রাফিক মোডের মাধ্যমে আমরা ফ্র্যাকচারকে ডিফাইন করতে পারি, যে শিয়ারের মাধ্যমে ফ্র্যাকচার হলো অথবা ক্লিভেজ তৈরি হয়ে ফ্র্যাকচার হলো। ফ্র্যাকচার সারফেসকে দেখে আমরা বলতে পারি ফাইব্রাস অথবা গ্র্যানুলার, রাফ নাকি ফাইব্রাস মানে হচ্ছে সারফেসটা কি খুব রাফ দেখা যাচ্ছে, অথবা গ্র্যানুলার মানে শাইনি দেখা যাচ্ছে কিনা, অথবা স্ট্রেন টু ফেইলিওর, স্ট্রেন কার্ভ থেকে আমরা বলতে পারি ডাকটাইল নাকি ব্রিটেল। আমরা এভাবে করে 3 ধরনের টার্ম আমরা ব্যবহার করতে পারি। ক্রিস্টালোগ্রাফি মোড যদি ব্যবহার করি, শিয়ার অথবা ক্লিভেজ। শিয়ার হবে কখন, যখন ডাকটাইল হয় তখন হচ্ছে শিয়ার। শিয়ার হলে কি হয় আমরা জানি কি, ওইতে 45 ডিগ্রি করে সে কেটে চলে যাবে। আর হচ্ছে ক্লিভেজ, ক্লিভেজ হচ্ছে তার ফ্যাসেট প্লেন বরাবর সে সুন্দর করে কেটে চলে যাবে।
তাহলে ভেরি গুড। এবং যখন আমরা জানি কি যখন ডাকটেল হয় তখন আমরা জানি কি সে সারফেসটা হচ্ছে রাফ হয়। রাফ হচ্ছে মানে সেটাকে ভদ্র ভাষায় যদি বলি ফাইব্রাস হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে শাইনি হবে, তার মানে কি গ্র্যানুলার হবে, মানে চকচক করবে। গ্র্যানুলার কেন হবে? কারণ ওই যে আমাদেরকে আমরা এসিএম এর ছবি দেখেছিলাম, মনে হচ্ছে যেন আমরা এক খুলে 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 নিয়ে আসছি ছুরিতে গুছিয়ে গুছিয়ে। এখন আমরা যদি এই ছবিগুলো যদি দেখি, এই ছবিটা আমাদেরকে কি বলে, ফ্র্যাকচারের মোডটা কি হতে পারে? এই যে এই ছবিটা আমাদের কি বলছে, একদম স্প্লিট হয়ে গেছে না মাঝখান থেকে, সেটা হচ্ছে আমাদের কি ব্রিটল ফ্র্যাকচার, তাই না? এটা হচ্ছে আমাদের ব্রিটল ফ্র্যাকচার। তার মানে সেটা হচ্ছে আমাদের গ্র্যানুলারের মতো হবে সারফেসটা এবং ক্লিভেজ দেখা যাবে। ঠিক আছে, ক্রিস্টালোগ্রাফিক মোড যদি বলি তাহলে হচ্ছে ক্লিভেজ সেখানে তৈরি হবে। এই ফিগার বি তে দেখো এটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে না নাজমুল? 45 ডিগ্রি করে আছে না, তার মানে কি সে পিওর শিয়ারে ফেল করছে, একেবারে পিওর শিয়ারে ফেল করছে। 45 ডিগ্রি ম্যাক্সিমাম শিয়ার যেখানে, সে পিওর শিয়ার হয়ে সে ফেল করেছে, ডাক্টেল একদম 100% ডাক্টেল ফেল। এখন এখানে যেটা যদি দেখি, এখানে কি হয়েছে, সে এখানেও পিওর শিয়ার হয়েছে, পিওর শিয়ার হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের, এটা ছিল সিঙ্গেল ক্রিস্টালে, এটা হচ্ছে আমাদের একটা পলিক্রিস্টালে। এইখানে কি হলো, হয়ে সে ওই যে কাপ এন্ড কোন বলেছিলে না তোমরা, কাপ এন্ড কোনের মতো খানিকটা তৈরি হয়েছে, একদম সুন্দর করে একটা পয়েন্ট তৈরি হলো, পয়েন্ট তৈরি হয়ে তারপরে সে ফেল করলো। মানে নেকিংটা একেবারে জিরো পর্যায়ে চলে যাবে যে সে ফেল করলো। ঠিক আছে, একদম। যদি সিঙ্গেল ক্রিস্টাল হয় তাহলে তার এইসব নেকিং যখন হবে সে 45 ডিগ্রি করে সে ফেল করে গেল। কিন্তু যদি পলিক্রিস্টাল হয় তাহলে সে নেকিংটা হবে, নেকিং হয়ে একদম জিরো পয়েন্টে যাবে, জিরো পয়েন্টে যে তারপরে সে ফেল করবে, এখানে তা ফেল করবে। যদি পলিক্রিস্টাল হয়, পলিক্রিস্টালে যদি ডাক্তার যদি এরকম এটার মতো যদি একদম 100% যদি খুব ভালো মনে করেন 90% ডাক্তার 100% ডাক্তার এরকম যদি না হয়, নরমাল স্টিল বা আমরা নরমালি আমরা অ্যালুমিনিয়াম যেখানে যা পাই সেখানে কি হয়, সে পুরোপুরি এরকম পয়েন্ট পর্যন্ত যেতে পারে না। এগুলো হচ্ছে গোল্ডে এরকম হতে পারে, হ্যাঁ গোল্ড বা কপার হয়তো আমরা এরকম পেতে পারি পিওর, হ্যাঁ পিওর কপার বা গোল্ড আমরা পেতে পারি। কিন্তু এইখানে কি হচ্ছে, সে কাপ এন্ড কোন বলছি, এটাকে কাপ এন্ড কোন বলছি কেন, এখানে কাপ এন্ড কোনটা 100% হয়েছে, এখানে 100% হয়নি, কারণ এইটুকু হওয়ার পরে সে এই 45 ডিগ্রি বরাবর সে ক্র্যাক জেনারেট করে, এখানে বরাবর সে ক্যাভিটি জেনারেট করে সে ফেল করে চলে গেছে। দেখে এটা মনে হচ্ছে যে না এরকম করে একটা হয়েছে, এরকম করে আরেকটা হয়েছে, এরকম দুটো পার্ট, একটা কাপ একটা কোনের মতো এরকম করে আমরা তৈরি হচ্ছে। এই এই তিনটা হচ্ছে আমাদের ডাক্টাইল ফ্র্যাকচার, এটা হচ্ছে আমাদের ব্রিটল ফ্র্যাকচার। তার মানে কি যদি এসিএম এর ছবি যদি এখন তোমাদেরকে আমি ম্যাচ করতে বলি, এই প্রথমটার সাথে কোন এসিএম এর ছবিটা যেতে পারে? কে বলবা আমি জিজ্ঞাসা করি, ত্রয়ী বলো তো। প্রথমটার সাথে কোন এসিএম এর ছবিটা যেতে পারে? শুরুতে আমরা যে দেখেছিলাম ওই যে ট্রান্সগ্রানুলার ক্র্যাক, হ্যাঁ আমরা যে ব্লকি তারপর রিভার মার্কেট দেখছিলাম সেটা। আর বাকিগুলোর সাথে কোনটা যাবে? বাকিগুলোর সাথে হচ্ছে ভয়েডের মতো করে যেটা হ্যাঁ ভয়েড বা ডিম্পল যেটা ছিল তৈরি হয়েছিল, ডিম্পল যেখানে তৈরি হয়েছিল সেগুলো যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে যদি যাই, আমরা একটু এর আগে আমরা একটা থিওরিটিক্যাল টেনসাইল স্ট্রেস বা থিওরিটিক্যাল কোহেসিভ স্ট্রেস যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে আমরা একটু দেখি। আমরা জানি কি দুইটা এরকম অ্যাটম যখন আমাদের পাশাপাশি থাকে তার ভিতরে আমাদের এরকম কিছু আমাদের কোহেসিভ ফোর্স আমাদের তৈরি হয়। এখন যদি তাকে আমরা পুল করতে থাকি তাহলে কি হবে, ওই এই কার্ভটা হচ্ছে তার কোহেসিভ ফোর্সটা হচ্ছে তার নেট অ্যাট্রাকটিভ, এবং আমরা জানি কি দুই ধরনের ফোর্স থাকে না, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স আর একটা হচ্ছে রিপালসিভ ফোর্স। এই দুইটার নেটটা এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, তো যদি আমরা দেখি যখন আমরা পুল করতে থাকবো টানতে থাকবো তখন কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স যে হারে কমতে থাকবে তার তুলনায় ডিসটেন্স যত বাড়তে থাকবে তত কি হয়, রিপালসিভটা তত তার থেকে আরো বেশি হারে কমতে থাকবে না, তাই না? তারপর যখন আস্তে আস্তে ডিসটেন্স আরো বাড়তে থাকবে তখন কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্সটাও আস্তে আস্তে আরো কমতে থাকবে, তাই না? মনে পড়ে আমরা এরকম একটা কার্ভ করেছিলাম, আমরা মনে হয় কেমিস্ট্রিতেও মনে হয় পড়ি, তারপর তো 101 কোর্স আমার সরি আমাদের যে 1-1 যে আমরা এমএমএ যে কোর্স করি সেখানে তো আমরা পড়েছি, প্লাস কেমিস্ট্রিতে মনে হয় আমরা পড়েছি। ওই যে অ্যাট্রাকটিভ ফোর্স রিপালসিভ ফোর্স, যত আমরা অ্যাটমগুলোকে দূরে যেতে থাকে তখন কি হয়, নেট ফোর্সটা আস্তে আস্তে কমতে থাকে। প্রথম হচ্ছে রিপালসিভ ফোর্সটা বেশি রেটে কমতে থাকে, তারপরে ওইটা একটা সময় ডিসটেন্স বেড়ে গেলে রিপালসিভ ফোর্সটা আরো বেশি ইফেক্টিভ থাকে না, তখন ওইটা আর গুরুত্বই নেই, তখন হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা ছিল সেটাও কমতে থাকে। তো এইটা যখন কমা শুরু করে তখন হচ্ছে আমাদের ওই সে আমাদের যে নেট ফোর্স যেটা, হ্যাঁ
সেটা আমাদের ম্যাক্সিমাম একটা মাত্রা আমরা পাই, তাই না? এটা হচ্ছে দুইটার মাঝখানে ইকুইলিব্রিয়াম ডিসটেন্স ছিল a নট, আর ল্যামডাটাকে যদি আমরা ওয়েভলেংথ বলি এই অ্যাটম গুলোর, তাহলে এই 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 সাধারণত আমরা ল্যামডা বাই 2 ডিসটেন্সে আমরা এই ইকুইলিব্রিয়াম ঘটনাটা ঘটবে আমাদের এই স্যাডল পয়েন্টে থাকবে যখন স্যাডল পয়েন্ট বলবো না, সরি, এই ইকুইলিব্রিয়াম ডিসটেন্স আমরা পাবো হচ্ছে ল্যামডা বাই 2, ঠিক আছে? ডিসটেন্সটা হচ্ছে আমাদের x বরাবর যায়। তাহলে আমরা যদি এটা তো যদি সাইন কার্ভ দিয়ে যদি আমি ডিফাইন করতে চাই, তাহলে তাকে আমরা এইভাবে করে বলতে পারি সিগমা ইকুয়ালস টু সিগমা ম্যাক্স সাইন একটা পার্টিকুলার টাইম 2 বাই x ওভার ল্যামডা। তাহলে এখন যদি আমাদের যদি এই টার্মটা যদি খুব ছোট হয়, sin থিটা ইকুয়ালস আমরা থিটা বলতে পারি, তাই না? sin থিটা ইকুয়ালস টু থিটা আমরা বলতে পারি, অলমোস্ট আমরা বলতে পারি। তাহলে সিগমা ইকুয়ালস টু সিগমা ম্যাক্স সাইনটাকে বাদ দিয়ে আমরা এটুকু বলে দিলাম। এখন হচ্ছে এই x ওভার ল্যামডা আমরা পেলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানি কি পুল যখন করছে তার মানে ইলাস্টিক স্ট্রেনে পুল করছে, তার মানে হুকস ল সিগমা ইকুয়ালস টু এপসাইলন ই, ই ইকুয়ালস টু কি স্ট্রেন। স্ট্রেনটা আমাদের কি হবে এখানে? স্ট্রেনটা হচ্ছে কি এই ছবিতে যদি যাই, স্ট্রেনটা হচ্ছে কি আমাদের স্ট্রেনটা কি হবে, যে পরিমাণ আমরা গেলাম ওভার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যা থাকার কথা ছিল সেটা। তাহলে আমি এটাকে আমি রিপ্লেস করতে পারি, সরি মাউস, হ্যাঁ আমি এটাকে একটা মিনিট বারবার সরে যাচ্ছে, সরি, হ্যাঁ আমি এটাকে রিপ্লেস করে দিলাম, আমি হচ্ছে সিগমা x ওভার a নট দিয়ে রিপ্লেস করে 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 আলটিমেটলি আমি সিগমা ম্যাক্স ইকুয়ালস টু e ওভার পাই। ই আমরা জানি কি জিপিএ তে থাকে, তাই না? 10 টু দি পাওয়ার 9 মেগা প্যাসকেলে। তো তার মানে এটা অনেক হাই ভ্যালু। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তারপরেও ভ্যালুটা খুব কমতেছে না। তার মানে কি সিগমা ম্যাক্স থিওরিটিক্যাল কোহেসিভ স্ট্রেংথ বা থিওরিটিক্যাল টেনসাইল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল অনেক হাই। কিন্তু আমরা জানি কি আমরা এটাকে যদি মনে করো স্টিলের বেলায় স্টিলের ই হচ্ছে 200 গিগাপাস্কেল, আর তার ইয়েল্ডিং ঘটে কত মনে করো 300 মেগাপাস্কেল। তার মানে কি এটা অনেক ছোট না? তার মানে ম্যাটেরিয়ালের কোহেসিভ স্ট্রেংথ হচ্ছে থিওরিটিক্যাল টেনসাইল স্ট্রেংথ বা তার কোহেসিভ স্ট্রেংথ হচ্ছে অনেক হাই থাকার পরও ম্যাটেরিয়াল ফেল করতে পারে। এই টাইপের এক্সপ্রেশন আমরা শিয়ারের জন্য আমরা একটা দেখেছিলাম, এটা হচ্ছে সেটা কাছাকাছি আমরা আরেকটা দেখছি আর কি। তো এখন যদি আমরা সেই কি পরিমাণ ক্র্যাক যদি তৈরি হয় এই ম্যাটেরিয়ালটাকে 200 গিগাপাস্কেল থাকার পরও সে ফেল করে যাচ্ছে, কেন ফেল করে গেল? তার ভিতরে ক্র্যাক তৈরি হলো। ক্র্যাক তৈরি হওয়া মানে কি দুটো সারফেস তৈরি হবে, টু ডাইমেনশনাল যদি চিন্তা করি দুটো সারফেস তৈরি হবে। দুটো সারফেস তৈরি হওয়া মানে কি তার পরিমাণে তার ভিতরে সারফেস এনার্জি লাগবে, বললাম গামা এস পরিমাণ সারফেস এনার্জি লাগবে। তাহলে হচ্ছে এই সারফেস এনার্জি তৈরি করতে গেলে আমাদের কি পরিমাণ লাগবে, এনার্জি লাগবে বা ওয়ার্ক ডান লাগবে, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমরা করি সেটা আমরা বের করতে হবে। সেটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি, ইন্টিগ্রাল করে আমরা আলটিমেটলি একটা মনে করে একটা ভ্যালু পেলাম। এই যে ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা বলবো যে দুইটা সারফেস তৈরি করতে যে পরিমাণ এনার্জি লাগবে তার সমান। তার মানে একটা সারফেস তৈরি করতে লাগে গামা এস পরিমাণ সারফেস এনার্জি, তার মানে দুইটার জন্য লাগবে টাইমস 2। তাহলে এই ইকুয়েশনটা ইকুয়ালস টু আমরা বলতে পারলাম এটা। তাহলে ঠিক আছে, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করে আমরা একটা কিছু পেলাম। পরে এইটার সাথে যদি আমরা কইছো, আচ্ছা সরি দাঁড়াও, হ্যাঁ এখন এইখানে আমরা যদি এই ল্যামডা এখানে যে আমরা যেটা পেলাম এইখানে যদি আমরা এটা আলটিমেট বসায় দিই আমরা আলটিমেটলি এরকম একটা ভ্যালু পেলাম যে সিগমা ম্যাক্স সিগমা ইকুয়ালস টু হচ্ছে ই গামা ওভার এ নট, এটা এরকম একটা এক্সপ্রেশন আমরা পেলাম। এখন আমরা যদি একটু দেখি এই এক্সপ্রেশনটা খানিকটা উটের মতো লাগে কিনা দেখো তো। সিগমা খানিকটা আমরা কাছাকাছি টাইপের একটা দেখেছিলাম না এই টাইপের, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ আমরা যে আমরা কে সি বের করার সময় দেখেছিলাম খানিকটা ওই টাইপের আমরা একটা এক্সপ্রেশন দিলাম, এরকম করে একটা আমরা এটা বের করতে পারি। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এই পরিমাণ স্ট্রেসটা আমাদের থাকে। তো এই পরিমাণ স্ট্রেসটা আমাদের ম্যাটেরিয়ালের ভিতর আমাদের থাকে, এটা একটা অঙ্ক দেওয়া আছে যে আমরা দেখে নেব। এই স্ট্রেসটা কিছু সিগনিফিকেন্স আমরা এখন দেখবো আস্তে আস্তে। এখন হচ্ছে কি কারণে এই যে ম্যাক্সিমাম স্ট্রেস আমরা এত পেলাম, এটা হচ্ছে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম স্ট্রেস। হ্যাঁ থিওরিটিক্যাল ম্যাক্সিমাম স্ট্রেস ইন টার্মস অফ ক্র্যাক ডেভেলপমেন্ট। এইটা তো পেলাম হচ্ছে কোহেসিভ স্ট্রেংথ আমাদের এত হতে পারে,
এইটা হচ্ছে যদি ক্র্যাক তৈরি করতে হয় তাহলে কি পরিমাণ আমাকে স্ট্রেস সেখানে আমাকে দিতে হবে। ঠিক আছে, ভেরি গুড। আমরা এক্সপ্রেশনটা আমরা জানলাম। সিগমা ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি দেখলাম, এটা হচ্ছে আমাদের ই গামা ওভার এ নট, ই গামা ওভার এ নট। আমরা এরকম একটা এক্সপ্রেশন আমরা দেখলাম। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমাদের ক্র্যাক তৈরি করতে হয়, ক্র্যাক তৈরি করতে হলে আমাদের সামনে একটা ক্র্যাকের টিপ থাকবে, তাই না? ক্র্যাকের টিপ যদি হয়, এটা হচ্ছে ক্র্যাক যদি হয়, ক্র্যাকের মেজর এক্সিস হচ্ছে আমাদের 2c আর এটা হচ্ছে 2b। যদি সেটা যদি হয়, ক্র্যাক টিপটা যদি হচ্ছে রো টি হয়, সেইখানে হচ্ছে যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, এই ক্র্যাকের টিপে হচ্ছে স্ট্রেস সবথেকে বেশি। ইংলিশ নামের এক ভদ্রলোক 1913 সালের দিকে উনি বলেছিলেন এই যে আমাদের যে এই যে ক্র্যাক টিপে যে আমাদের যে ম্যাক্সিমাম স্ট্রেস যেটা হলো, সেটা এক্সপ্রেশনটা হবে সিগমা ম্যাক্স ইকুয়ালস টু সিগমা টাইমস 1 প্লাস 2 ab। এ আচ্ছা এটা সরি, এটা হচ্ছে 2a, 2c বলেছি তো, এটাকে 2a ও বললাম, একই। হ্যাঁ, এইটাকে আমরা এইভাবে একটা এক্সপ্রেশন আমরা দিলাম। এখন রেডিয়াস অফ কার্ভেচার যদি হয় রো টি ইকুয়ালস টু আমরা জানি কি বি স্কয়ার বাই এ, তাই না? রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সেটাকে আমরা বি স্কয়ার বাই এ হয়। তাহলে বি ইকুয়ালস টু আমরা একটা মান বলতে পারি, সেই মানটাকে আমরা যদি এখানে বসায় দেই তাহলে আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো। তার মানে সিগমা ম্যাক্স ইকুয়ালস টু, আমি এভাবে বলতে পারি সিগমা ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে সিগমা টাইম হচ্ছে আমাদের স্কয়ার ব্র্যাকেট 1 প্লাস 2 একটা ভ্যালু বসাই দিলাম। এই সিটা হচ্ছে এর জায়গায় সি বসাচ্ছি আর। তো এখন যদি এটা যদি আমরা বলি, এখন হচ্ছে রোটা কি আমাদের নরমালি অনেক ছোট, ক্র্যাক টিপ কি হবে একদম মাইক্রন লেভেলের, তাই এইখানে যে অংশটুকু আছে সেটার সাথে আমরা এই 1 এর অংশটুকু আমরা এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা এটা অলমোস্ট বলে দিই যে এটা ইকুয়ালস টু এটা। হ্যাঁ, এটা এই পরের অংশটুকু এত বড় হবে, 1টাকে আমরা বাদ দিয়ে আমরা হিসাব করে দিলাম সিগমা ম্যাক্স ইকুয়ালস টু 2 সিগমা সি ওভার রো টি হচ্ছে টিপের রেডিয়াস রুট ওভার। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তার মানে কি এই কথাটা আমাদেরকে কি বলতে চাচ্ছে, theoretical cohesive strength can be reached locally at the crack tip when the average tensile stress is much lower than। আমাদেরকে এই পরিমাণ স্ট্রেস আমরা ক্র্যাক টিপে রিচ করতে পারি, ক্র্যাক টিপে রিচ করতে পারি। ভেরি গুড, আমরা ক্র্যাক টিপে যদি রিচ করতে পারি, আচ্ছা ঠিক আছে, এই একটা এক্সপ্রেশন পেলাম, আমরা আগের পেজে আরেকটা এক্সপ্রেশন পেলাম। এই দুটো এক্সপ্রেশন থেকে আমরা এই ফাইনালি একটা এক্সপ্রেশন আমরা ডেভেলপ করতে পারি যে সিগমা এফ আমাদের যদি আমাদের ক্র্যাক তৈরি করতে হয়, ক্র্যাক তৈরি করার জন্য কি পরিমাণ ফ্র্যাকচারের স্ট্রেস আমাকে দিতে হবে, যেটা হচ্ছে এই সিগমা ম্যাক্স। এই যে এই ছবিতে বাঁ পাশে সরি এইখানে যে সিগমা যেটা আছে, এই যে সিগমা যেটা ম্যাক্স সেটা হচ্ছে ক্র্যাকটাকে প্রপাগেট করতে হলে আমাকে কি পরিমাণ লোড দিতে হবে, ফ্র্যাকচার লোডটা আমি এখানে বের করলাম। এই ইকুয়েশনটার সাথে আমরা আগের যে ম্যাক্সিমাম কোহেসিভ স্ট্রেংথের যে ইকুয়েশন ডিরাইভ করেছিলাম সেটাকে ইকুয়েট করে সেখান থেকে আমরা বের করলাম যে এর ভ্যালুটা হবে ই গামা ওভার 4c। সিটা হচ্ছে ক্র্যাক লেন্থ। হ্যাঁ, পুরোপুরি ক্র্যাক লেন্থ না, এই যে ক্র্যাক লেন্থটা যদি 2c হয়, সেই সি হচ্ছে এটা হাফ সেমি মেজর এক্সিস। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, খুবই সামান্য এক্সাম্পল, পরীক্ষা যদি আসবে না, কিন্তু জাস্ট আমাদেরকে জিনিসটা বোঝার জন্য আমাদেরকে বের করতে পারি। ইর একটা মান দেওয়া আছে, গামার একটা মান দেওয়া আছে, আমাদেরকে এ নট এর মান যদি এগুলো যদি বলে দেওয়া থাকে, সবকিছু যদি থাকে, তাহলে আমরা কিভাবে করে আমরা ক্র্যাক লেন্থ বের করব, ক্র্যাক লেন্থ গুলো আমরা কিভাবে বের করব, কি পরিমাণ ক্র্যাক সাইজ হতে পারে বা কি পরিমাণ ফ্র্যাকচার লোড আমাদেরকে লাগবে ভাঙার জন্য, সেই পরিমাণ দেখবো। এখন দেখো, যদিও তার ই হচ্ছে 100 গিগাপাস্কেল, আমাদের ফ্র্যাকচার লোড মাত্র হচ্ছে 100 মেগাপাস্কেল, তাই না? মানে আমাদের ম্যাক্স যদি আমাদের অনেক বেশি হওয়ার কথা, কিন্তু ফ্র্যাকচার লোডটা আমাদের অনেক কম। ফ্র্যাকচার লোডটা হচ্ছে আমাদের ক্র্যাক টিপ দিয়ে এবং কি পরিমাণ সারফেস তৈরি হওয়ার জন্য, নতুন ক্র্যাক সারফেস তৈরির জন্য কি পরিমাণ এনার্জি লাগে, সেখান থেকে আমরা বের করব। এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটাকে আমি স্কিপ, আচ্ছা ও এখন তাহলে আচ্ছা এটাকে স্কিপ না করে একদম একটা জিনিস আমরা বলি। এখন যদি আমরা দেখি এই টির মান যদি ছোট হয়, টির মান যদি বড় হয়, তার মানে কি টির মান যত বড় হবে তত কি হবে, সিগমা ম্যাক্স কমে যাবে, সিগমা ম্যাক্স তত কমে যাবে। তাহলে কি হবে, তাহলে তত তাড়াতাড়ি ক্র্যাক প্রপাগেট করবে আর কি। আচ্ছা দাঁড়াও একটু কনফিউশন তৈরি হচ্ছে।
কনফিউশন কেন তৈরি হচ্ছে? ও সরি সরি, না ঠিক আছে ঠিক আছে, কনফিউশন তৈরি হচ্ছে, আমাকে এই পেজটা লাগবে। আচ্ছা, এই যে ক্র্যাক টিপটা, যেটা ক্র্যাক টিপ যত আমাদের ছোট হবে সিগমা ম্যাক্স তত বড় হবে, তার মানে কি আমাদের সিগমা ম্যাক্স আমাদের তত বড় বড় হচ্ছে। হ্যাঁ, তার মানে কি আমাদের ক্র্যাক টিপ যত ছোট হবে ক্র্যাক প্রপাগেট করাটা তত আমাদের কি হবে, ডিফিকাল্ট হবে। ক্র্যাক প্রপাগেট করতে হলে তখন কি করতে হবে, আমাকে সিগমা ম্যাক্সটাকে আমাদেরকে কি করতে হবে, সরি সিগমা ক্র্যাক প্রপাগেট করতে হলে আমাদের কার্ভেচারটাকে আস্তে আস্তে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, তাই না? শার্প হলে হচ্ছে আমাদের সিগমা ম্যাক্স বাড়বে, মানে ওই জায়গাতে এই সিগমা ম্যাক্স হচ্ছে তার লোকাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন, লোকালি তার ওখানে যে স্ট্রেস কনসেন্ট্রেশন হলো সেই মানটা। যত আমাদের এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়ালের যে এইখানে যে সিগমা বের করছে সেটা না কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে এই জন্য কনফিউশন তৈরি হয়েছিল। এটা হচ্ছে আমাদের লোকালি এই ক্র্যাকের সামনে আমাদের ক্র্যাকের সামনে ক্র্যাকের টিপে কি পরিমাণ আমাদেরকে স্ট্রেস ডেভেলপ করলো সেটা আমরা এখান থেকে আমরা বের করে নিচ্ছি। তাহলে আমরা সিগমা ম্যাক্স ইকুয়ালস টু কি পাচ্ছি, সিগমা ম্যাক্স ইকুয়ালস টু আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে সি ওভার রো, তাই না? সি ওভার রো। হ্যাঁ, আমরা দেখলাম যে এটা হচ্ছে 2 সি, হ্যাঁ 2 হচ্ছে সি রো। এখন হচ্ছে তার মানে কি ক্র্যাক টিপ যত আমাদের ছোট হবে সিগমা ম্যাক্স তত আমাদের বড় হতে থাকবে। তাহলে এখন যদি আমরা একটা টার্ম যদি আমরা ডিফাইন করি, সি এটাকে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, আগে যেটা ছিল সেটা কাছাকাছি আমরা একটা টার্ম ডিফাইন করলাম কে টি, এটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর। যদি আমরা এটাকে যদি বলি তাহলে কে টি, যদি এটাকে বলি এই অংশকে যদি আমরা কে টি বলি 2 সহ যদি নিয়ে যাই, সিগমা ম্যাক্স তাহলে কি দাঁড়াচ্ছে, সিগমা ম্যাক্স হচ্ছে আমাদের কি দাঁড়াবে, কে টি টাইমস হচ্ছে এই সিগমা যেটা ছিল সেটা। তাহলে কে টিটা হচ্ছে আমাদের বেসিক্যালি কে টিটা কি, কে টিটা হচ্ছে আমাদের এই অংশটুকু সি ওভার রো। সিটা ছিল কি আমাদের একটা সেমি মেজর এক্সিস ক্র্যাকের, আর রোটা হচ্ছে কি ক্র্যাকের টিপ। তার মানে কি পুরোটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল ফ্যাক্টর, মানে আমাদের কিছু পার্টিকুলার ভ্যালু থাকবে, একটা মোটামুটি কনস্ট্যান্ট, যে জিওমেট্রিক্যাল শেপ কি হবে, ফর্ম কি হবে, সেটার উপরে আমাদের হচ্ছে আমাদের কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করব সেই জিনিসটাকে আমরা বলতে পারবো। এখন কেটি যদি বাড়ে, কেটি কখন বাড়বে, কেটি কখন বাড়বে, সি কেটিটা ছিল সি ওভার রো, তাই না? কেটিটা কখন বাড়বে, ক্র্যাকের লেন্থ যত বাড়বে কেটি তত আমাদের বাড়বে, অথবা কেটি যত আমাদের কেটিটা বাড়বে কখন, ক্র্যাকের রেডিয়াস যত হবে তত আমার যত ছোট হবে, ক্র্যাকের রেডিয়াস যত ছোট হবে ক্র্যাক তত আমাদের এটা কি হবে, বড়, এটা কেটির মানটা আমাদের তত বড় হবে। এটা একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমি তোমাদের একটু পরে দেখাবো, আরেকটু অংশ আছে সেটা আমি পড়াইনি আজকে, এখানে আমি শেষ করছি, একটু কালকে পড়াবো। এইটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, আমরা সবাই নাম জানি। লিওনার্দো দা ভিঞ্চি প্রায় 500-600 বছর আগে, এত আগে উনি এরকম একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, খুব ইন্টারেস্টিং। অল্প অল্প করে উনি লোড দিয়েছিলেন, করে লোড দিয়ে উনি এক্সপেরিমেন্ট একটা মনে একটা ওয়্যারের মধ্যে আস্তে আস্তে করে এরকম করে লোড দিতেন। লোড দিয়ে হচ্ছে যে কত দেখা গেল যে কতটুকু আমাদের ইলাঙ্গেট করছে না করছে সেই জিনিসটাকে উনি ওটাকে চেক করতেন। তো ওখানে যেটা দেখা গেল যে তার ওনার যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে ওনার একটা ডায়েরি থেকে লেখা, যেটা লিওনার্দো দা ভিঞ্চি যেটা ছিল, যত আমি লেন্থ কমাবো তাহলে হচ্ছে যে তাহলে তত হচ্ছে তার ভিতরে, তার হাইপোথিসিস ছিল যত লেন্থ কমাবো তত হচ্ছে তার ভিতরে ডিফেক্ট হয়তো কম থাকে, যে কারণে ম্যাটেরিয়ালটাকে আমি তত বেশি সে সাস্টেন করতে পারে, তত তার ফ্র্যাকচারটাকে সে, আচ্ছা না এটা কথা একটু হয়ে যাচ্ছে, আচ্ছা এটা মনে পড়তে হবে, না পড়লে হবে না। দেন এ ওয়্যার অফ হাফ লেন্থ অফ দ্য, আচ্ছা প্রথমে হচ্ছে যে করার পরে এইটা ছিল মনে করো স্যান্ড ভরা ছিল, স্যান্ড করার পরে এখানে দেওয়ার পরে এটা ফেল করলো, হ্যাঁ ফেল করে দেখা গেল যে তোমার এটা একটা ভ্যালু পাওয়া গেল, সেটার পরে তারপরে হচ্ছে আবার অল্প পরিমাণ ওয়্যার দিয়ে আবার সে টেস্ট করলো, লেন্থ কমিয়ে দিল, যে পরিমাণ আগের যতটুকু একটা তার ছিল তার লেন্থ কমিয়ে দিল, কমার পরে আবার টেস্ট করলো, দেখা গেল যে কতটুকু ওয়েট দিল সেটা আবার আরো কমানো, আরো লেন্থ কমিয়ে আবার টেস্ট করলো, দেখা গেল যে আমাদের এখানে আমি আরেকটা জিনিস আমার একটু মিস হয়ে গেছে, আমার এটা একটু স্টাডি করতে হবে,
দাঁড়াও একটা মিনিট এখানে মিক্স কি মিক্স ভুল করছি আমি একটা। তো বাস্কেট স্যার আজকে কি অফ করা যাবে? পরে আর কি স্যার একটা ল্যাব ছিল আর কি। ও আর একটা ল্যাব আছে? আচ্ছা ঠিক আছে, আমার এখানে আমি মনে হয় একটু ভুল করছি কোন একটা কিছু, তো আমি একটু আমার চেক করতে হবে, তাহলে এটা কালকে ক্লিয়ার করি। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে আমরা অফ করে নিচ্ছি। তো আমি ফ্র্যাকচার আমি চেষ্টা করবো আজকে তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়ার। হ্যাঁ কারণ যেহেতু তোমরা পরীক্ষা আছে, পরীক্ষাটা তোমরা কি শর্ট আজকে একটু ক্লিয়ার করে দিলে ভালো। শর্ট কোশ্চেন দিতে চাও না এমসিকিউ দিতে চাও? শর্ট কোশ্চেন মানে ভালো হবে, কারণ এমসিকিউ তো অনেকে কনফিউশন করে। তো স্যার আমি বলে জিজ্ঞেস করে পর আপনাকে বলি। আচ্ছা ঠিক আছে, আমাকে কালকে তাহলে এটা কনফার্ম করে দিও। হ্যাঁ কারণ ফ্র্যাকচার আমি ম্যাথ কিছু ম্যাথ আছে কি, আমি তোমাদেরকে ম্যাথগুলো আমি সব এক্সাম্পল যেগুলো আছে আমি এক্সাম্পলে দিয়ে দিচ্ছি, আর যেগুলো এক্সারসাইজে যেগুলো আছে সেগুলো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, সাথে যে ফর্মুলাগুলো ইউজ করতে হবে সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যদি সমস্যা থাকে আমি তোমাদেরকে কারণ তোমরা নিজের একটু প্র্যাকটিস করো, না হলে আমি টার্ম সেমিস্টার ফাইনালের আগে তোমাদেরকে আমি ওগুলোরও আমি তোমাদেরকে যতটুকু পারা যায় আমি তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ আর কারণ ফ্র্যাকচারে ম্যাথ কঠিন না, শুধু ফর্মুলা গুলো। আর ইন জেনারেল আমার প্র্যাকটিস হচ্ছে আমি টার্ম ফাইনালে আমি ফর্মুলা দিয়ে দিই। ঠিক আছে, ফর্মুলা গুলো আমি টার্ম ফাইনালে আমি দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে যেসব ফর্মুলা জানা তো কমপ্লিকেটেড ফর্মুলা হলে সেগুলো সবই বলে দেওয়া থাকার কথা, তো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে তাহলে আজকে আমি সরি, আমি এটা একটু আমার নিজের একটু কনফিউশন হচ্ছে, এটা আমি এটা একটু চেক করে নিই। হ্যাঁ তো ঠিক আছে তাহলে আজকে শেষ, তাহলে তোমরা লিভ নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।